সবাই শুনতে পাচ্ছিস আমাকে পরিষ্কার? ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে, চলো। ওয়েলকাম হ্যাঁ, এভরিওয়ান। শোনা যাচ্ছে দাদা। প্লেসিক্স এনকোডার্স এর তরফ থেকে কমপ্লিট প্লেসমেন্ট কোহোর্টে আজকে পার্টিকুলারলি প্রথম থেকে একদম একদম বেসিক থেকে জিরো থেকে লাস্ট অব্দি দেখবো কি করে একটা প্লেসমেন্ট ক্র্যাক করবো আমরা। একটা প্লেসমেন্টের জন্য বা সে বিএসসি হোক, বিসিএ হোক, বিটেক, এমসিএ, যে ডিগ্রি হোক না কেন, বেসিক থেকে শুরু করে কোথায় কোথায় কি প্রবলেম হয়, আমাদের কি কি জিজ্ঞেস করে কোম্পানি, কোথায় স্টুডেন্টরা বেশি আটকায়, কোন ডিগ্রি বেশি প্রায়োরিটি পাবে কি পাবে না, সেই রিলেটেড আজকের পুরো ওয়ার্কশপ থাকবে। তো ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ এভরিওয়ান এতজন ইন্টারেস্ট দেখানোর জন্য আমাদের প্লেসমেন্ট কোহোর্টে। এটা সম্পূর্ণ আমাদের তৈরি করার পেছনে উদ্দেশ্য হচ্ছে, ওয়ার্কশপটা নেওয়ার পেছনে একটাই উদ্দেশ্য, টু ডেভেলপ মাইন্ডসেট অফ স্টুডেন্ট। মানে প্লেসমেন্ট দিতে গিয়ে একটা জিনিস আমি ক্লিয়ারলি বুঝতে পেরেছি এতদিন ধরে প্লেসমেন্ট পড়িয়ে এত স্টুডেন্টকে চাকরি পাইয়ে, যে মাইন্ডসেট ইজ এভরিথিং। তো আজকে সেই ক্ল্যারিটি আনবো পুরো থটে, যে কি জিনিসটা আমাদের চেঞ্জেস দরকার হয়। সব থেকে বড় কথা, ফার্স্ট, আইটি প্লেসমেন্ট কি? বেসিক কোশ্চেন। তোদের যদি একটা ছোট বাচ্চা জিজ্ঞাসা করে, দাদা প্লেসমেন্ট কাকে বলে, কি বিষয়, সেটা আগে বুঝবো। তারপরে সেই রিলেটেড যা কোশ্চেন আসবে সেগুলো দেখছি। প্রথম কথা, আইটি প্লেসমেন্ট মানে হচ্ছে যারা বিএসসি, বিসিএ, বিটেক, এমসিএ, এমটেক এই ধরনের ডিগ্রি গুলো করে, তাদের কলেজে বা তাদের ডিগ্রি এলিজেবল হয় আইটি কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য। আইটি মানে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। এক্সাম্পল টিসিএস, কগনিজেন্ট, ক্যাপজেমিনি, অ্যাকসেঞ্চার, অ্যামাজন। এই কোম্পানিগুলো যখন আসে, তখন তাদেরকে বলা হয় আইটি কোম্পানির প্লেসমেন্ট। ব্যাপারটা কিরকম স্যার? সবার প্রথম হচ্ছে, তারা ডিমান্ড করে কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে। সেই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তোমাদের কোর সিএসসি ব্যাকগ্রাউন্ড হতে পারে, বিএসসি মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে পারে, বিসিএ কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ড হতে পারে, বা এমসি, অবশ্যই এমসি। এই কোম্পানি এসে আমাকে যখন চাকরি দেবে, সেই চাকরিটা দেওয়ার প্রসেসটা হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে আমি কলেজ লাইফ থেকে চাকরির লাইফে এন্টার করলাম। ব্যাপারটা কিরকম? আমি 4 বছর এইচএস পাস করার পরে আমি 4 বছর বা 3 বছর বা কোনো কোনো ক্ষেত্রে 3+2 মানে 5 বছর পড়াশোনা করার পরে আমি আইটি কোম্পানিতে যাব। আইটি কোম্পানিতে যাব কি সেন্সে? প্লেসমেন্টের মাধ্যমে যাব। কোন একটা কোম্পানি, এক্সওয়াইজেড কোম্পানি, ধরো অ্যামাজন, ধরো ডেলয়েট, এসে কিছু পরীক্ষা নেবে, কিছু প্রসিডিওর সলভ করবে, কগনিটিভ, টেকনিক্যাল, কোডিং, ইন্টারভিউ, সেইগুলো সব এক এক করে একটা লেয়ার বাই লেয়ার ক্লিয়ার করবো, দেন আইটি কোম্পানিতে আমি জব। এই হচ্ছে প্লেসমেন্টের বেসিক ডেফিনিশন। বেসিক্যালি 3টে রাউন্ডে প্লেসমেন্ট হয়। যে কোনো আইটি কোম্পানি 3টে রাউন্ডে, কোনো কোনো আইটি কোম্পানি কি করে এই দুটো রাউন্ডকে একসাথে করে যায়। তোরা শুনতে পাচ্ছিস আমার কথা পরিষ্কার? একটু রেসপন্স করবি। হ্যাঁ কথা হ্যাঁ দাদা। শোনা যাচ্ছে হ্যাঁ পরিষ্কার? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে। অ্যাপটিটিউড রিজনিং রাউন্ড একটা, টেকনিক্যাল রাউন্ড আর একটা। অর্থাৎ ফার্স্ট দুটো রাউন্ড অনেক সময় মিলিয়ে দেয় কোনো কোম্পানি একেবারে। এক্সাম্পল টিসিএস এর এনকিউটি যখন হয়, ওরা একটা বড় 3 ঘন্টার এক্সাম নেয়, ওর মধ্যে এমসিকিউ থেকে শুরু করে সব সব পর 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 কোডিং রাউন্ড গুলো চলে, এক্সাম হয়। ম্যাক্সিমাম কোম্পানির দুটো এক্সাম হয়। একটা ফার্স্ট রাউন্ড হয়, ফার্স্ট রাউন্ডে যারা কোয়ালিফাই করেছে তাদের জন্য সেকেন্ড রাউন্ড তৈরি করা হয়। সেকেন্ড রাউন্ডে কি থাকে? প্রাইমারিলি সেকেন্ড রাউন্ডে থাকে হচ্ছে কোডিং রাউন্ড, এসকিউএল, টেকনিক্যাল এমসিকিউ। আর অ্যাপটিটিউড বা কগনিটিভ যে রাউন্ডটা আছে, এখানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, চাকরির পরীক্ষাতে যেগুলো কাজে লাগে, গভর্নমেন্ট জব থেকে শুরু করে বেসিক কোয়ান্টস যেটাকে আমরা বলি। দেন রিজনিং মানে লজিক্যাল রিজনিং কি, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সাইলগস, পাজেল, রিজনিং গেল। এবং ওর সাথে থাকে হচ্ছে ইংলিশ। নেক্সট টেকনিক্যাল রাউন্ড। টেকনিক্যাল রাউন্ডে তো কোডিং বললাম। এবার সবার লাস্টে যে রাউন্ডটা নিয়ে ছেলেমেয়েরা সব থেকে বেশি চাপে থাকে, কি করব দাদা, কিভাবে ক্র্যাক হবে, কিছু বুঝতে পারছি না, খুব ভয় লাগছে, হাত পা কাঁপছে। তো এই রাউন্ডটা হচ্ছে সেই রাউন্ডটা যেখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় ঘটে, এবং এইটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল রাউন্ড। মানে এই রাউন্ডে সব থেকে স্মার্ট কনফিডেন্ট ছেলেমেয়েরা চাকরি পায়। এই রাউন্ডে গিয়ে ভালো ভালো ছেলে মেয়েদেরকে, যাদের নলেজ খুব ভালো, এই দুটো পরীক্ষা খুব ভালো গেছে, তাও তাদের ইন্টারভিউ ক্লিয়ার হয়নি। তো সেই রিলেটেড আজকের পুরো কোহোর্ট দেখা যাক। প্লেসমেন্ট তোমাদের দুটো রাউন্ডে আসবে, দুটো ফেজে হয়। প্রথম ফেজ হচ্ছে অন ক্যাম্পাস প্লেসমেন্ট, যেখানে প্রাইমারিলি অন ক্যাম্পাস প্লেসমেন্ট, যেখানে কলেজ ক্যাম্পাসে তোমাদের কোম্পানি আসবে। ফর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল নিয়ে নাও, মনে করো তুমি কলকাতার কোনো একটা কলেজে পড়ছো, ইঞ্জিনিয়ারিং কলেজে, হেরিটেজ হতে পারে, আইএম হতে পারে, নারুলা হতে পারে, কোনো একটা কলেজে তুমি পড়ছো। সেই কলেজে
লাস্ট ইয়ারে তোমার ডিগ্রির, যদি তোমার 4 বছরের বিটেক ডিগ্রি হয়, লাস্ট ইয়ার মানে সেভেন্থ আর এইথ সেম যখন চলবে। যদি তোমার 3 বছরের ডিগ্রি হয়, ফিফথ আর সিক্স সেম যখন চলবে। আর তোমার যদি 2 বছরের ডিগ্রি হয়, এক্সাম্পল এমসিএ বা এমটেক, তখন থার্ড আর ফোর্থ সেমিস্টার যখন চলবে, তখন কিছু কোম্পানি আসে 1 বছর ধরে, তারা আস্তে 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 প্রসিডিউর কমপ্লিট করে। ধরো অগস্ট থেকে শুরু হয়, ফর এক্সাম্পল 2027-এ যারা চাকরি পেয়ে পাশ করবে, মানে যারা পাশ করবে এবং চাকরি নেবে, তাদের অন ক্যাম্পাস প্লেসমেন্ট শুরু হবে 2026-এর অগস্ট থেকে। অগস্ট থেকে পরের বছর জুন, এই 10-11 মাসে কোম্পানি আসে। সব থেকে বেশি কনসেন্ট্রেশন টাইম হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি, এই 4 মাসে কোম্পানির কনসেন্ট্রেশন সব থেকে বেশি সংখ্যক কোম্পানি এই টাইমে আসে। এটা গেল অন ক্যাম্পাস। অন ক্যাম্পাস প্লেসমেন্টের সব থেকে বড় অ্যাডভান্টেজ কি? অন ক্যাম্পাস প্লেসমেন্টের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, টেকনো গ্রুপের তো প্রচুর কলেজ আছে। টেকনো মেন সল্টলেক, অর্থাৎ সল্টলেক ক্যাম্পাসে, ওই একটা ক্যাম্পাসের মধ্যে অনেকগুলো কলেজ বসবে টেকনো গ্রুপে। সেখানে স্টুডেন্ট সংখ্যা হবে একটা কোম্পানির রেসপেক্টে ধরো 1000 কি 1200 কি 1500। হেরিটেজে যদি হয়, তাহলে শুধু হেরিটেজে 200 জন কি 500 জন কি 600 জনের মধ্যে হবে। আইএম যদি হয়, আইএম সল্টলেক, আইএম নিউটন মিলিয়ে হয়তো 500 কি 600 জনের মধ্যে এক্সাম হবে। অর্থাৎ অন ক্যাম্পাসে একটা বড় বেনিফিট হচ্ছে, কলেজে কোম্পানি আসার ফলে, মোস্ট ইম্পর্টেন্ট এটা, কলেজে কোম্পানি আসার ফলে কম্পিটিশন কম। একটা কলেজের প্রতি একটা বায়াসনেস থাকে, যে কোনো কোম্পানির থাকে। কিভাবে? যত ভালো কলেজ হয়, কেন এইচএস পাস করার পর আমরা সঠিক কলেজ খুঁজতে যাই? কেন লোকে ভর্তি হয় আইআইটিতে? কেন আইআইটির জন্য এত ঝামেলা, যে হ্যাঁ, প্রথম থেকে 4 বছর ধরে পড়াশোনা করছি, আইআইটি পেতে হবে, এনআইটি পেতে হবে, বিটস পিলানি পেতে হবে? কি কারণ? কারণ হচ্ছে, বড় কলেজে যখন তুমি পড়বে, ভালো কলেজে যখন তুমি পড়বে, তাদের সোর্স, তাদের সেট আপ, তাদের একাডেমিক ক্যারিকুলাম, সব মিলিয়ে একটা কমপ্লিট, মানে সার্কামস্টেন্সেস কোম্পানি প্রোভাইড পায়, যে কোম্পানি পায় হ্যাঁ, এইগুলো এগুলো শেখানো হয়েছে মানে এই কলেজ, আমি এবার এদেরকে চাকরি দিতে পারি। তাই বড় কলেজে ভালো কোম্পানি আসে। মোটে টায়ার 2 টায়ার 3 কলেজে লোয়ার কোম্পানি, লোয়ার বলবো না, অবশ্যই লোয়ার না কোম্পানি কখনোই, একটু কম স্যালারির কোম্পানি আসে। আর বড় কলেজ হলে বা একটু টায়ার 1-এর দিকের কলেজ হলে হায়ার প্যাকেজের কোম্পানি আসে, কোনো কোম্পানি লোয়ার না। যে প্রত্যেকটা স্টার্টআপ, প্রত্যেকটা কোম্পানি তার কাছে মানে খুব ইম্পর্টেন্ট। তো এই গেল আমার অন ক্যাম্পাস প্লেসমেন্ট। সব থেকে বেস্ট অন ক্যাম্পাসে কারা ছেলে মেয়ে তোলে? টিসিএস করে না, আহ, ধরো ডেলয়েট, সেঞ্চার, ক্যাপজেমিনি, উইপ্রো, এইচসিএল টেকনোলজিস, মাইন্ডট্রি, এলটিআই মাইন্ডট্রি এখন, মাইন্ডট্রি, এই কোম্পানিগুলো, অর্থাৎ এই সার্ভিস বেস কোম্পানিগুলো কিন্তু অন ক্যাম্পাস প্লেসমেন্টে আসে। আর টায়ার 1-এর কলেজে এর সাথে কিছু প্রোডাক্ট বেস কোম্পানি ঢোকে, অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, জেপি মর্গান, এই কোম্পানিগুলো ঢোকে। এই গেল অন ক্যাম্পাস। অফ ক্যাম্পাস কি স্যার? অফ ক্যাম্পাস হচ্ছে, ধরো যারা 2027-এ পাস আউট করবে, তারা 2027-এর জুন জুলাইতে সেমিস্টার দেবে, অগস্টে রেজাল্ট বেরোবে। তারপর থেকে 1 বছর 2 বছর, মোটামুটি ম্যাক্সিমাম 3 বছর অব্দি, কারণ এই বছর 2026-এর এপ্রিল মাসে দাঁড়িয়েও 2024 পাস আউটের রিক্রুটমেন্ট বেরিয়েছিল। অর্থাৎ অফ ক্যাম্পাস মানে হচ্ছে, ছেলেটা পুরো ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে, এইবার সে আর কলেজের সাথে যুক্ত নয়, কলেজ তার ডান, এইবার সে তখনও চাকরি পায়নি, তখন সে অফ ক্যাম্পাসে ট্রাই করছে। অফ ক্যাম্পাস ট্রাই করছে মানে, কোম্পানিগুলো একটা নিজের পোর্টালে আপলোড করবে, হচ্ছে তোমার ধরো টিসিএস যেমন নিজস্ব একটা ড্রাইভ বের করে, ডেলয়েট একটা ন্যাশনাল লেভেলের ড্রাইভ বের করলো, অ্যামাজন ড্রাইভ বের করে। কি অ্যাডভান্টেজ দাদা ওইগুলোর মধ্যে? অ্যাডভান্টেজ হচ্ছে, ওই কোম্পানিগুলোতে প্যাকেজ বেশি থাকে অফ ক্যাম্পাসে, এবং অফ ক্যাম্পাসে কোনো টায়ার 1, টায়ার 2, টায়ার 3 কলেজ ম্যাটার করে না। তুমি ভাই এলিজেবল স্টুডেন্ট, তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ, তুমি কিন্তু বসতে পারো। আমাদের মধ্যে মানে আমাদের নিজেদের এডুকেশনের সময় বা আমাদের পরবর্তী ছাত্রছাত্রীরা অনেক ছেলে মেয়ে অফ ক্যাম্পাসে চাকরি পায়। দাদা তাহলে যদি দুটোই সেম হয়, আমি অবশ্যই ডিগ্রিটা ভালো করে শেষ করে নিয়ে অফ ক্যাম্পাসে ট্রাই করব, আমার টার্গেটটা বেটার হবে না। এখানে একটা ব্যাপার আছে, অন ক্যাম্পাস প্লেসমেন্টে কম্পিটিশন হয় কলেজের মধ্যে, বা খুব জোরলে 3-4টে কলেজের মধ্যে। অফ ক্যাম্পাস প্লেসমেন্টে কম্পিটিশন হয় হোল ইন্ডিয়ার মধ্যে, মানে যেখানে তুমি 200 থেকে 1000 জনের মধ্যে কম্পিটিশন করছো, এখানে সেই কম্পিটিশনটা 10,000 থেকে 40,000, বা কোনো কোনো ক্ষেত্রে এটা 1 লাখ ছেলে মেয়েও অ্যাপ্লাই করে।
তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি তো এই কলেজে, কলকাতার একটা কলেজে পড়ে এইখানকার ছেলেমেয়েরা যারা অন ক্যাম্পাসে পড়ছে, ওই ক্যাম্পাসে পড়াশোনা করছে, তারা অ্যাপ্লাই করবে। এখানে তামিলনাড়ু থেকে, মহারাষ্ট্র থেকে, কর্ণাটকা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকে, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সে ম্যাচ করে, সেই কোম্পানিতে বসতে পারবে। কি হলো বিষয়টা, অফ ক্যাম্পাস প্লেসমেন্ট বা ন্যাশনাল লেভেলের যে ড্রাইভ গুলো হয়, সেগুলোকে তুমি কম্পেয়ার করতে পারো ন্যাশনাল লেভেলের সেন্ট্রাল গভর্নমেন্টের জবের কম্পিটিশনের সাথে। হ্যাঁ, ওখানে 50-60 লাখের গল্প হয়, এখানে হয়তো 1,80,000, 90,000-এর গল্প হয়। এই ডিফারেন্সিয়েশনটা থাকে। তাই অন ক্যাম্পাস ক্র্যাক করা অনেক ইজি রাদার দেন অফ ক্যাম্পাসে ক্র্যাক করা। কিন্তু অন ক্যাম্পাসে যেহেতু কলেজ টু কলেজ ভ্যারি করে, কোনো কলেজে 10টা কোম্পানি আসলে, কোনো কলেজে 30টা কোম্পানি আসে, আবার কোনো কোনো কলেজে 5টা কোম্পানি আসে। অফ ক্যাম্পাসে সেটা হয় না, যতগুলো ড্রাইভ বেরো প্রত্যেকটা ড্রাইভে তুমি অ্যাপ্লাই করতে পারবে। অন ক্যাম্পাস আর অফ ক্যাম্পাসের পার্থক্য বোঝা গেছে বাবা? রিপ্লাই দিও একটু। হ্যাঁ হ্যাঁ একদম। স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ওকে ওকে, নেক্সট। এবার আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? এই যে এতবার করে বলছি এলিজিবল হলে, এইটা হচ্ছে এখনকার সিনারিও। অর্থাৎ ক্লাস 10, ক্লাস 12, গ্রাজুয়েশন অর্থাৎ বিসিএ, বিএসসি, বিটেক এবং মাস্টার ডিগ্রি, এমসিএ বা এমটেক, যারা এখন চাকরির পরীক্ষায় বসবে, তাদের থ্রু আউট ডিগ্রি 60% করে নাম্বার চাইছে। অর্থাৎ থ্রু আউট ডিগ্রি তোমার যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রিতে 60% নাম্বার থাকে, ইউ আর এলিজেবল। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অন ক্যাম্পাস চলাকালীন কোনো সাপ্লি থাকলে চলবে না। নো অ্যাক্টিভ ব্যাকলগস, মানে মনে করো তুমি 5th সেমিস্টারে কোনো একটা সাপ্লি পেলে, বাবা বসতে পারবে না পরীক্ষায়, চাকরি পরীক্ষায় বসতে পারবে না। তুমি 3rd সেমিস্টারে সাপ্লি পেয়েছো, যেটা 5th সেমিস্টারে ক্লিয়ার হবে, চাকরি পরীক্ষায় বসতে পারবে না যদি তার আগে কোম্পানি আসে। আবারও বলছি, যখন কোম্পানির ফর্ম ফিল আপ হবে, মনে করো 1লা আগস্ট, এক্সাম্পল ধরছি আমি আমি কিন্তু কোনো ডেডিকেটেড বলছি না, এক্সাম্পল ধরছি, অ্যাকসেঞ্চার পরীক্ষা নিতে এসছে, তুমি ফর্ম ফিল আপ করবে, লাস্ট ডেট হচ্ছে 1লা আগস্ট। 1লা আগস্টে দাঁড়িয়ে তোমার ডিগ্রির যে কটা সেমিস্টার কমপ্লিট হয়েছে, মনে করো 5টা সেমিস্টার কমপ্লিট হয়েছে, 5খানা সেমিস্টারের এসজিপিএ কে যোগ করে একটা অ্যাপ্রক্স কিউমুলেটিভ সিজিপিএ তৈরি করা আছে। সেই সিজিপিএটা অবশ্যই 60% বা 6.75 সিজিপিএ এর উপরে হতে হবে। ওই 5টা সেমিস্টারে কোনো একটা পেপারে যদি তোমার ব্যাকলগ থেকে যায়, যেটা এখনো ক্লিয়ার হয়নি 1লা আগস্টের মধ্যে, তোমার ওটা অ্যাক্টিভ ব্যাকলগ ধরা হবে, কোম্পানিতে বসতে পারবে না, চাকরির পরীক্ষাটাতে বসতে পারবে না। ক্লিয়ার? এইবার স্যার এটা কি লিখেছেন ফিউচার? আমি গত বছর থেকে, 20 থেকে বলবো না, আমি 24-এর শেষ থেকে যে কোম্পানিগুলো আসছে, পুরো 25 সাল মিলিয়ে গত 1.5 বছরে মোটামুটি 40% কোম্পানি কিন্তু 70 থেকে 75% নাম্বার চাইছে। ভেরি রিসেন্ট একটা কোম্পানি এসছে অন ক্যাম্পাস প্লেসমেন্টে, আমি কলেজের নাম আর কোম্পানির নাম নেব না, আমার কাছে প্রুফ আছে যদিও, বাট আমি নাম নেব না ওখানে। তারা কিন্তু 75% থ্রু আউট দ্য ডিগ্রি চেয়েছে, মানে 10, 12, গ্রাজুয়েশন, মাস্টার্স। এই রিজন কি স্যার, হঠাৎ 60% থেকে 75%? মাথায় রেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে প্রথম পিলার বা প্রথম বাউন্ডারি, যেটাতে প্রচুর স্টুডেন্টকে কেটে যেতে হয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য। আমার নিজের কয়েকজন বন্ধু বান্ধব ছিল যারা খুবই এফিশিয়েন্ট স্টুডেন্ট, তারা আমার থেকেও ভালো কোডিং করতে পারতো, তাদের ক্লাস 10-এ 59% নাম্বার ছিল, তারা চাকরি পরীক্ষায় বসতে পারেনি। এই নাম্বারটা হঠাৎ কেন স্যার তুমি বলছো বেড়ে যাবে? ফিউচারে কি বাড়ার চান্স আছে যে 75% হয়ে গেল পার্সেন্ট, মানে ক্রাইটেরিয়া? হ্যাঁ, কেন? আজকালকার দিনে ম্যাকআউট বলো বা অন্য ইউনিভার্সিটি বলো, নাম্বার পাওয়াটা খুব একটা সহজ, মানে খুব একটা কঠিন নয়, একদম ইজি করে দিয়েছে নাম্বার পাওয়া। সেমিস্টার সিস্টেমে নাম্বার পাওয়া ইজি করে দিয়েছে। তুমি যদি একটু সিরিয়াস মোডে পড়াশোনা করো, অবশ্যই সারা সেমিস্টার ঘুরে বেড়ালে কি করে আর নাম্বার উঠবে, কিন্তু যারা একটু সিরিয়াস মোডে পড়াশোনা করবে, তারা দেখতে পাবে 7.8 পয়েন্ট তারা পেয়ে যাচ্ছে। কি কারণে? এত ছেলে মেয়ে নাম্বার পাচ্ছে, তাই ক্রাইটেরিয়াটাকে বেশি করতে হচ্ছে, অতজনকে বসতে দিতে পারবে না কোম্পানি। রাইট? এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জায়গা বোঝা গেছে বাবা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ স্যার। ওকে, এবার আসি স্যার, এলিজিবিলিটি বুঝলাম, আইটি প্লেসমেন্ট কি বুঝলাম, অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস কি বুঝলাম। এবার আসি স্যার, প্লেসমেন্টটা হয় কি করে? প্লেসমেন্টের মধ্যে
কি কি স্টেজেস থাকে। আমি বলেছিলাম একদম ফার্স্ট স্টেজ যেটা আছে, একদম ফার্স্ট স্টেজে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাপটিটিউড এন্ড রিজনিং রাউন্ড। দেখো একটা কথা মাথায় রেখো, ধরো তুমি এটা তুমি তোমার পার্সপেক্টিভ থেকে ধরো, একটা কোম্পানি যখন আসে তার কিন্তু কোন রকম কোনো তোমার ভালো করার জন্য কোম্পানি আসছে না। কোম্পানি তার প্রফিট, তার ক্রেডিবিলিটি ছাড়া আর কিচ্ছু দেখবে না। কোম্পানি দেখবে শুধুমাত্র তার প্রফিট। একটা স্টুডেন্টকে যদি আমি হায়ার করি, সেই স্টুডেন্টটা আমার কোম্পানিতে কি বেনিফিট দেবে, এইটুকু হচ্ছে কোম্পানির কাজ। এই বেনিফিট দেওয়ার জন্য কোম্পানি যে লেয়ার গুলো চেক করে একটা ছেলে চাকরি পাওয়ার যোগ্যতা রাখে কিনা, সেই লেয়ারে প্রথম লেয়ার হচ্ছে অ্যাপটিটিউড আর রিজনিং। এখানে কি চেক হয়? অ্যাপটিটিউড রিজনিং এর মধ্যে যে জিনিসটা চেক হয় সেটা হচ্ছে এই পয়েন্টস গুলো অ্যাপটিটিউড আর রিজনিং এ সব থেকে বেশি চেক হয়। ওয়াই কগনিটিভ স্কিলস আর ইম্পর্টেন্ট? ফার্স্ট অফ অল, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম, মানে একটা স্টুডেন্ট পার্টিকুলার সিচুয়েশনকে কি করে ডিল করছে, একটা প্রবলেমকে সে কিভাবে ডিল করছে। নেক্সট, লজিক্যাল থিঙ্কিং। সে কোনো একটা প্রবলেম যদি দেখে, সেটাকে ইমোশনালি ট্রিট করছে। আমার আজকে পড়তে খুব ভালো লাগছে না, এইরকম নয়। আমার আজকে কেন পড়তে ভালো লাগছে না, আমার কি শরীর খারাপ লাগছে, নাকি আমার পড়ায় মন বসছে না, নাকি আমার পড়ার মন অন্যদিকে আছে, এই ধরনের থিঙ্কিং দরকার। মানে আজকে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার পরীক্ষা খারাপ হলো কেন, তোমার জানা উচিত কেন তোমার পরীক্ষা খারাপ হয়েছে। তুমি বলতে পারো না ইমোশনালি বা হাইপোথেটিক্যালি যে না না কোশ্চেন খুব টাফ এসেছিল। না, তোমার উত্তর এরকম হওয়া উচিত, দাদা আমি সারা বছর পড়াশোনা করিনি, একটা বড় অংশ ফাঁকি মেরেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিছু জায়গা ক্লিয়ার ছিল না, সেই জায়গা থেকে কোশ্চেন এসছে, আর এবারের সেমিস্টারের কোশ্চেনটা আমার মনে হয় দাদা নর্মালি একটু টাফ হয়েছে, তাই পারফরমেন্সটা অত ভালো হয়নি, পরের বার ভালো করবো। এটা হচ্ছে তোমার লজিক্যাল থিঙ্কিং, যে লজিক্যালি তুমি জানো যে কোথায় তোমার প্রবলেম হয়েছে। এটাকে এক্সাম্পল দিলাম। এরকম ভাবে যখন রিয়েল লাইফ সিনারিও আসবে, যখন রিয়েল লাইফ সিচুয়েশন আসবে, ধরো কোনো একটা বিষয় তুমি ইন্টারভিউ দিতে গেছো, ইন্টারভিউ দিতে গিয়ে খুব লেট হয়ে গেছে, মানে তুমি একদম টাইম টু টাইম বেরিয়েছো, একটা রিজন থাকবে। স্যার রাস্তাঘাটে কোনো মিটিং মিছিল ছিল, বা স্যার বাস খুব লেট করছিল, বা স্যার কোথাও একটা কোনো দুর্ঘটনা ঘটে গেছে স্যার, তাই আমি দেরি করে ফেলেছি, বা খুব ঝড় বৃষ্টি হচ্ছিল স্যার আমি আটকে ফেলেছি। এই যে লজিক্যাল থিঙ্কিংটা, এইটা আসে অ্যাপটিটিউড থেকে। অ্যাপটিটিউডের অঙ্ক তুমি করতে পারছো মানে ওয়াক ডিস্টেন্স টাইমে তোমার ব্রেন ভালো কাজ করছে। অ্যাপটিটিউড কিন্তু সবাই যেন ক্লাস 10 স্ট্যান্ডার্ডে আসে, অ্যাপটিটিউড কিন্তু কোনো কঠিন স্ট্যান্ডার্ডে হয় না। আমরা বেসিকে যে অ্যাপটিটিউড গুলো পড়েছিলাম, একটা বাচ্চার মাইন্ড থেকে যে অ্যাপটিটিউড গুলো বেরোয়, সেইটাই জিজ্ঞাসা কর। নেক্সট, ডিসিশন মেকিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তোমাকে জিজ্ঞাসা করলো বাড়ির লোক যে বাবা এইচএস তো হয়ে গেছে, এবার কি নিয়ে পড়াশোনা করবি। বাড়ির লোক দেখতে পেলে তুমি কিছু বলতে পারছো না, না তোমার পছন্দের জিনিস বলতে পারছো, না ফিউচার স্কোপ কোনো জিনিস বলতে পারছো। তুমি মনে করছো যে কিছু একটা নিয়ে পড়লেই হলো, তার মানে তুমি কোন ডাইরেকশনে যাবে সেই ডাইরেকশনটা ক্লারিফাই হচ্ছে না, তুমি এই জায়গাটা স্টাক হয়ে আসো। তখনই আসবে ডিসিশন মেকিং এর কনসেপ্ট। লজিক্যাল রিজনিং হচ্ছে ডিসিশন মেক করতে হেল্প করে। লজিক শব্দটার মধ্যে ডিসিশন মেকিং আছে। নেক্সট, রিয়েল ওয়ার্ল্ড থিঙ্কিং, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডে যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলোকে কি করে ডিল করব, সেটা দেখা যায় কগনিটিভ ট্রেনিং এর মাধ্যমে বা কগনিটিভ এক্সাম পাস করার মাধ্যমে। তাই কগনিটিভ মানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং আর ইংলিশ। এর মধ্যে পাজেল আছে, এর মধ্যে টাইম ডিস্টেন্সের ম্যাথ আছে, এর মধ্যে পার্সেন্টেজ আছে, এর মধ্যে রেশিও প্রপোর্শন আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তোমার সাইলগস আছে, অ্যান্ড যা যা টপিক আরো ডিটেলসে, মানে শেষ হবে না টপিক বলে, 30-35 খানা টপিক আছে। বুঝতে পেরেছো কগনিটিভ কি বাবা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, কগনিটিভ নিয়ে কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। না দাদা। ওকে, নেক্সট ক্রাইটেরিয়া গেল। ওকে ফাইন। এবার কগনিটিভ তো গেল, টেকনিক্যাল নিয়ে স্যার কিছু বলুন। এবার আমি টেকনিক্যাল ঢোকার আগে এই বিষয়টা আমি একটু আমার পার্সপেক্টিভের জন্য এই বিষয়টা আমি একটু লাইট দিতে চেয়েছি, এই বিষয়টাকে একটু ফোকাস করতে চেয়েছি আমার পার্সপেক্টিভ ক্লিয়ার করার জন্য। তোমরা প্রত্যেকেই এখন বুঝতে পারলে যে কগনিটিভ, লজিক্যাল থিঙ্কিং, জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, ওকে।
কিন্তু আর পরে আসে টেকনিক্যাল। এইটা হচ্ছে গেম চেঞ্জিং। একটা জিনিস মাথায় রাখবে, কোম্পানি যদি 3টে স্টেজ বানায়, কগনিটিভ, টেকনিক্যাল আর ইন্টারভিউ। কগনিটিভ হচ্ছে এলিমিনেশন রাউন্ড, এবং তার তার উপরে অবশ্যই আচ্ছা, এবার রিপিট বলি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কগনিটিভ, টেকনিক্যাল, ইন্টারভিউ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে ইউ আর নট সো গুড একাডেমিশিয়ান, তুমি পড়াশোনা খুব একটা বেশি করো না, বাদ দিয়ে দেওয়া হলো, ডান। নেক্সট আসে কগনিটিভ, তোমার কগনিটিভ খুব ক্লিয়ার, তুমি লজিক্যাল থিঙ্কিং করতে পারো, তোমার ইংলিশ পরিষ্কার, ইংলিশ পরিষ্কার মানে গ্রামারের সেন্স আছে, কারণ তোমাকে তো পড়তে হবে, তোমাকে তো ক্লায়েন্টের রিপোর্ট থেকে শুরু করে আইটি কোম্পানির ডকুমেন্ট গুলো পড়তে হবে, তাই ইংলিশ জানো তুমি, ওকে ফাইন, তুমি দুটো ক্র্যাক করে ফেলেছো। এবার আছে টেকনিক্যাল, এখান থেকে খেলা শুরু হয়। টেকনিক্যাল ডিসাইড করবে তুমি চাকরি পাবে কিনা। মোস্ট ইম্পর্টেন্ট রাউন্ড হচ্ছে কোডিং। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি নিজে 3টে চাকরি ক্র্যাক করে এসে বলছি। মোস্ট ইম্পর্টেন্ট রাউন্ড যেখান থেকে ছেলে মেয়েদের ফিল্টারেশন হয়, টেকনিক্যাল রাউন্ড। টেকনিক্যাল রাউন্ড মানে, আগে একটা জিনিস বোঝো, তুমি একটা ডিগ্রি করছো, তুমি বিএসসি করছো, তুমি বিসিএ করছো, তুমি এমসিএ করছো, বিটেক করছো, হোয়াট এভার, তুমি যে কোনো একটা ডিগ্রি করছো, ভালো ডিগ্রি করছো, যে ডিগ্রিতে তুমি চাকরি পাবে সেরকম ডিগ্রি করছো। সেই ডিগ্রির মধ্যে তোমাকে ফার্স্ট সেমিস্টারে সি শেখানো হবে, তারপর ডিজিটাল ইলেকট্রনিক্স শেখানো হবে, তারপর তোমাকে ডিএসএ শেখানো হবে, তারপর জাভা, পাইথন, ডিবিএমএস, নেটওয়ার্কিং, প্রচুর জিনিস শেখানো হবে। আর সেমিস্টার 4, 5, 6টা করে পেপার থাকবে। তো পুরো 3 বছর বা 4 বছর জুড়ে তুমি দেখলে 25, 30খানা পেপার পড়ে নিয়েছো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যখন তুমি ডিএসএ পড়তে যাবে, তোমার মনে হচ্ছে যে স্যার অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, সার্চিং, সর্টিং তো পড়ে গেলাম, প্রিভিয়াস ইয়ার দেখলাম, লাস্ট 5 বছরের কোশ্চেন, এই টপিক গুলো থেকে কোশ্চেন এসছে, আমি পরীক্ষায় গিয়ে লিখে প্রচুর নাম্বার পেলাম। স্যার আমি কি ট্রেন, আমরা কি ওয়েল ট্রেন স্যার? এখানে খেলা চেঞ্জ হয়। ডিগ্রি ভার্সেস স্কিল, দুটোর মধ্যে পার্থক্য কোথায়? যে ডিএস এর প্রবলেমটা তুমি সলভ করছো, সে আগে থেকে রেডি করা আছে। তুমি জানো পরীক্ষাতে অ্যারে ইনসারশনের কোশ্চেন দেবে, তুমি জানো পরীক্ষাতে লিংক লিস্টের মধ্যে থেকে কোনো নোড অ্যাড করার কোশ্চেন দেবে। তুমি চাকরি পরীক্ষায় জানো না কোথায় ওইটা লাগবে কাজে। এখানে গেম চেঞ্জ হয়, এখানে ছেলেমেয়েরা মানে বুঝতে পারে না কি করে পড়াশোনা করবে। অর্থাৎ স্কিলের সাথে ডিগ্রির অনেকটা গ্যাপ হয়ে গেছে। আর আমরা আমাদের এডুকেশন সিস্টেম সম্বন্ধে তো জানি বিষয়টা, যে কোথায় কোথায় কি কি প্রবলেম হয়। তাই ডিগ্রি ভার্সেস স্কিলের মধ্যে সেমিস্টার সিস্টেম বা কলেজ পার্টিকুলার ফোকাস করাবে ডিগ্রিতে। ডিগ্রি কি ইম্পর্টেন্ট নয়? খুব ইম্পর্টেন্ট ডিগ্রি। ডিগ্রি না থাকলে তোমাকে চাকরির পরীক্ষায় বসতেই দেবে না। কিন্তু প্রবলেম হচ্ছে, যে 1000 জন অ্যাপ্লাই করছে, যে 2000 জন অ্যাপ্লাই করছে, বা যে 1 লাখ ছেলে মেয়ে অ্যাপ্লাই করছে, প্রত্যেকের কাছে ডিগ্রি আছে, স্কিল কিন্তু প্রত্যেকের কাছে নেই। এইটা হচ্ছে চেঞ্জিং ফ্যাক্টর। কি করে ডিগ্রির বিষয়টাকে স্কিলে কনভার্ট করব, ওই বিষয়টাতে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট মানে মোস্ট ভ্যালুয়েবল পয়েন্ট চলে আসে, যে ডিগ্রি তোমাকে বাউন্ডেড করে দেবে। অর্থাৎ তুমি লিঙ্ক লিস্ট পড়ছো, তুমি পরীক্ষার হলে গিয়ে দেখলে লিঙ্ক লিস্টের কোশ্চেন খুব একটা আসেনি, স্ট্যাক পড়ে গেলে ভালো হতো। হোয়ার অ্যাজ তুমি চাকরির পরীক্ষায় গিয়ে দেখতে পাবে ম্যাক্সিমাম কোশ্চেন লিঙ্ক লিস্ট থেকে দিচ্ছে। এই চেঞ্জেসটা দরকার। মানে শুধু তুমি যদি প্রিভিয়াস ইয়ার, ইউনিভার্সিটি, সিলেবাস এই ওরিয়েন্টেড পড়াশোনা করো, তাহলে তোমার ডিগ্রিটা হয়তো খুব ভালো হবে, নাম্বারটা হয়তো খুব ভালো হবে, চাকরির এলপিআর প্যাকেজ কিন্তু বাড়বে না। চাকরির জন্য সেটাই দরকার, রিয়েল লাইফে যে বিষয়গুলো কাজে লাগে। এক্সাম্পল, গুগল ম্যাপ ট্রি দিয়ে তৈরি, ট্রি ট্রি ডেটা স্ট্রাকচার দিয়ে তৈরি, গ্রাফ, ট্রি, সর্টিং, এই জিনিসগুলো আমার জানা দরকার। স্যার অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক কি পড়বো না? 100%। ওগুলো না পড়লে এগুলো অ্যাপ্লাই করতে পারবে না। তাই ডিগ্রি শুধু ম্যাটার করে না, ডিগ্রি হচ্ছে গেট পাস। ডিগ্রির থেকে বেশি ম্যাটার করে স্কিল। কারণ ওই 1 লাখ ছেলে মেয়ের মধ্যে স্কিল আছে হয়তো 10 থেকে 12 হাজারের, কি খুব জোর হলে 15 হাজার। তাহলে ডিগ্রি আর স্কিলের মধ্যে পার্থক্য আমি বোঝাতে পেরেছি? অনেকের প্রথম থেকে প্রশ্ন থাকে এই বিষয়টাতে, ডিগ্রি আর স্কিলের পার্থক্য বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ গুড। নেক্সট, এবার আসছে যেটা এতক্ষণ ধরে জিজ্ঞাসা মানে এতক্ষণ ধরে যেটা আমি বলছিলাম, যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে টেকনিক্যাল বা কোডিং রাউন্ড। আচ্ছা স্যার, আমরা তো সি, জাভা, পাইথন 3টেই শিখেছি, প্রচুর কোড করেছি স্যার, আমরা 100-150টা কোড করেছি, আমরা সেমিস্টারে ভালো নাম্বার পেয়েছি, 8.5, 9, 9.5, প্রচুর নাম্বার পেয়েছি স্যার।
কোডিং পর 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 সব করেছি। ইফ এলস এর কোডিং করেছি, লুপ করেছি, নেস্টেড লুপ করেছি, অ্যারে করেছি, তারপর সেখান থেকে গিয়ে কিছু স্পেশালাইজ কোডিং করেছি, পাইথন থাকলে লিস্ট, টাপেল, সেট, ডিকশনারি কোডিং করেছি, ওওপি শিখেছি। অর্থাৎ বিষয়টা হচ্ছে তুমি এতবার করে প্রাইম নাম্বার, পারফেক্ট নাম্বার, ফিবোনাকি সিরিজ করেছো, তোমার মনে হচ্ছে ওইটুকুতে বাউন্ডেড তুমি। অর্থাৎ সেমিস্টারে যে কোডিংটা করানো হয় সেই কোডিংটা মানে তুমি শুধু কোডটা লিখতে পারো, তুমি ভাষাটা জানো। যদি আমি বাংলা ভাষাকে কোডিং এর মতো করে মনে করি, তাহলে বাংলা ভাষা জানা মানে সাহিত্য রচনা করা নয়। আমরা জানি সবাই বাংলা ভাষা, কিন্তু সাহিত্য সবাই রচনা করতে পারে না, কবিতা সবাই লিখতে পারে না। মানে গল্পের যে ফোর প্যাচ, সেই গল্প একটা প্লট করা, সেই গল্প সবাই লিখতে পারে না, স্টোরি টেলার সবাই হয় না। তাই বাংলা জানি আর আমি খুব ভালো কবি, এই দুটোর মধ্যে যে পার্থক্য, সেটাই হচ্ছে কোডিং আর প্রবলেম সলভিং এর মধ্যে পার্থক্য। কোডিং করা মানে আজ 10, 20, 30 বছর ধরে প্রত্যেকে প্রত্যেকে আমরা প্রাইম নাম্বার, ফিবোনাকি সিরিজ, আর্মস্ট্রং নাম্বার, রিভার্স, প্যাটার্ন প্রিন্টিং করে তো নিয়েছি। এবার প্রবলেম হচ্ছে এই কোড করাগুলো মানে এই কোডগুলো শেখার পরে প্রবলেম সলভিং কি করে কনভার্ট করব আমার কোডিং কে। কি where most students get stuck, don't understand the problem clearly। কি বলতে চেয়েছে কোনো একটা প্রবলেম আমরা ঠিক করে বুঝতে পারি না, কারণ আমাদের প্রথম থেকে এই রাইট এসি প্রোগ্রাম দ্যাট উইল প্রিন্ট প্রাইম নাম্বার, এই ধরনের কোশ্চেন করে করে অভ্যস্ত আমরা। কেউ কেউ তো আবার মুখস্থও করে যায়। don't understand the problem clearly, cannot break it down, jump into code directly, get stuck on edge cases। এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, যে পয়েন্টে তোমাদের কোথাও না কোথাও কেউ না কেউ আটকেছো। আমিও আটকেছি আমার লার্নিং ফেজে, তোমরাও আটকাবে বা আটকে আছো এখনো হয়তো। এটা যেটা শিখলে এখানে আটকালে, এবার এটাকে স্যার প্রবলেম সলভিং এ কনভার্ট করবো কি করে? আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম ইনসাইড আউট, প্রথম থেকে শেষ অবধি ভেতরে কি বলতে চেয়েছে প্রবলেমের, সেটা সবার আগে বুঝতে হবে। দেন ব্রেক ইট ডাউন ইনটু স্মলার সাব প্রবলেম। ধরো তোমাকে বলা হলো যে 10 লাইনের কোড লেখা আছে, একটা 10 লাইনের প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে। তুমি পুরোটাকে 2বার 3বার করে পড়ার পরে তুমি বুঝতে পারলে, আচ্ছা আমাকে প্রথমে এটা করতে হবে, দেন এটা, দেন এটা, তাহলে এইটাকে সলভ করি, দেন এটা সলভ করবো, দেন এটা সলভ করবো। কি হলো? একটা প্রবলেমকে ভেঙে 3টে ছোট প্রবলেমে ভেঙে নিলে। চুজ দ্য রাইট অ্যাপ্রোচ অ্যান্ড ডেটা স্ট্রাকচার। এখানে আসবে ডেটা স্ট্রাকচার, এই জায়গাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যে ওই যে 3টে সাব প্রবলেমে ভাঙলে, ওই 3খানা সাব প্রবলেমকে কোন ডেটা স্ট্রাকচার দিয়ে অ্যাপ্লাই করবো। ফাইন। থিঙ্ক অ্যাবাউট এজ কেসেস, অপটিমাইজ এন্ড ইমপ্রুভ। মানে ডেটা স্ট্রাকচার লাগিয়ে দিয়েছি, 3টে প্রবলেম সলভ হয়ে গেছে, পুরো কোডিংটা নেমে গেছে। এবার এখানে ছেলেমেয়েরা ছেড়ে চলে যায়। কারোর দেখবে 10টার মধ্যে 5টা টেস্ট কেস রান হয়, কারোর 2টো রান হয়। চাকরি পায় 10টার মধ্যে যার 8টা 9টা বা 10টা টেস্ট কেস রান হয়। টেস্ট কেস বলতে এটা হচ্ছে অপটিমাইজেশন, মানে কোথায় কোথায় ছোট ছোট ভুল থাকতে পারে তার উপর নির্ভর করে ওরা একটা আউটপুট দিয়ে, ইনপুট দিয়ে রাখে। 100% টেস্ট কেস রান তাদের করবে যারা কোডটা হয়ে যাওয়ার পরে চেক করবে কোথায় কোথায় ওই কোডে প্রবলেম হতে পারে, কোথায় কোথায় কোডটা ফেসে যেতে পারে। আমার একটা দিকে মনে হচ্ছে কোডটা ঠিক রান করছে, যদি আমি ইনপুট পাল্টে দিই তাহলে কি কোডটা ঠিক রান করবে? ফর এক্সাম্পল, প্রাইম নাম্বার করতে গিয়ে আমরা এই প্রবলেমটা ফেস করি। আমরা মনে করে নিই পজিটিভ নাম্বারই দেবে, যদি ইউজার নেগেটিভ নাম্বার দিয়ে দেয়, তোমার কোড কি ওই নেগেটিভ নাম্বারটা ঠিক করতে পারবে? ওই কোডটায় বলতে পারবে প্লিজ এন্টার আ পজিটিভ নাম্বার, প্লিজ এন্টার আ ভ্যালিড পজিটিভ নাম্বার? এই কথাটা বলা মানে কোডটা অপটিমাইজ কোড। ক্লিয়ার? এই বিষয়টা বুঝতে পেরেছো কি করতে হবে, কোডিং এ কোথায় আমরা আটকাই? হ্যাঁ রে, হ্যাঁ ক্লিয়ার স্যার। হচ্ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে হ্যাঁ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। এবার একটা প্রবলেম দেখি বেটার। ক্লিয়ার যখন হলো, তাহলে শুধু ক্লিয়ার করলে তো হবে না, একটু প্রবলেম দেখি। এই প্রবলেমটা খুব বিখ্যাত প্রবলেম। প্লেসমেন্টের পরীক্ষায় অ্যামাজনের 20 লাখের চাকরিতে, টিসিএস এর 7 লাখের চাকরিতে, সব জায়গায় এই ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম একবার না একবার দিয়েছে। আর যারা সঠিকভাবে প্লেসমেন্টের প্রিপারেশন করে তাদের কাছে এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, তারা একবার না একবার লাইফে ডিল করেছে। এবং যারা ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম ডিএ পেপারটা পড়েছে, তারা এই টিএসপি
ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের নাম শুনেছে। প্রবলেম স্টেটমেন্টটা কি বলছে? ইউ আর গিভেন 4 cities ABCD and the distance between each pair of cities। অর্থাৎ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে 4টে শহর, কি কি? A, B, C আর D। একজন সেলসম্যান এই 4টে শহরকে কভার করবে, কোন শহরকে রিপিট না করে যেখান থেকে শুরু করেছিল সেখানে এসে দাঁড়াবে। মানে কেউ যদি এ থেকে শুরু করে, A, B, D, C হয়ে আবার এ তে দাঁড়াবে। স্যার এত সিম্পল? না, সিম্পল নয়, এখানে ট্রিক আছে। বলছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে 4টে দেওয়া আছে, কোনো কোনো ক্ষেত্রে সেটা 6টা 8টা 10টা দেওয়া থাকে, প্রত্যেকটা শহর ভিজিট করবে সেলসম্যান, কিন্তু কোন শহর রিপিট করবে না। আর পুরো জার্নি কমপ্লিট করার পরে সে যেন সব থেকে শর্টেস্ট পাথ ফলো করে। সব থেকে শর্টেস্ট পাথ মানে ধরো এ থেকে বি তে গেল, বি থেকে ডি তে গেল, ডি থেকে সি তে গেল, সি থেকে আবার এ তে গেল, পুরোটা যোগ করে দেখা গেল যত কিলোমিটার ট্রাভেল করেছে ওর থেকেও কম কিলোমিটার ট্রাভেল করে 4টে শহর কমপ্লিট করা যেত। এই প্রবলেমটা খুঁজে বার করতে হবে, এর নাম হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। বলো, কেউ সেমিস্টার এক্সাম এরম ধরনের প্রবলেম সলভ করেছো? বলো দেখি। সি, জাভা, পাইথন কিছু দিয়ে এই প্রবলেম সলভ করেছো তোমরা? না। সলভ করেছো? না স্যার। কোনো হ্যাঁ দাদা করেছি। হ্যাঁ, কোন পেপারে করেছো বাবা, কোন পেপারে করেছো? ডিসক্রিটে। ডি এ এক্স্যাক্টলি, ডিসক্রিটে করেছো। সেটাখানে কি জাভা পাইথন ইউজ করতে পেরেছো ডিসক্রিট ম্যাথের পেপারে জাভা পাইথন লিখতে? না, নর্মাল ক্যালকুলেশন। হ্যাঁ। আর কে করেছো? একটাই একটাই পেপারে এটা করার অপশন আছে, একটা পেপারে আছে, ডিজাইন এন্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম, ডিজাইন অ্যানালাইসিস। হ্যাঁ DAA। DAA এই পেপারটাতেই একমাত্র এই DAA প্রবলেমটা সলভ করার প্যাটার্ন আছে। কিন্তু বিষয় হচ্ছে বিসিএ বা বিসিএ দের ক্ষেত্রে, বা যারা ম্যাথ অনার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, ফিজিক্স অনার্স থেকে আসে, তাদের কাছে অপশন নেই এই প্রবলেমটা সলভ করার, মাস্টার ডিগ্রি না করলে। এই হচ্ছে আমাদের গ্যাপ, এই হচ্ছে আমাদের একাডেমিকের সাথে গ্যাপ। কেন বিটেক বেশি চাকরি পায়? এখানে আবার অন্য একটা কন্ট্রোভার্সি আসে, কেন বিটেক আগে চাকরি পায় এমসিএ দের থেকে? এই সব কারণে বিটেক দের যে স্ট্রাকচার বানানো হয়েছে এআইসিটির তরফ থেকে, অর্থাৎ ডিএসএ আর ডিএ একসাথে পড়ানোর যে প্যাটার্ন, কিছু কিছু কলেজ একসাথে পড়ায় কেন? ওই কারণে যে এইটা করতে গেলে একটা ডিএসএ লাগবে। তুমি তুমি সব বাদ দাও, এখানে অনেক ছোটরাও আছে, অর্থাৎ অনেক বিএসসি বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা আছে, আমি তাদেরকে একটা বুঝিয়ে বলি। মনে করো সুইগি বা জোম্যাটো থেকে ডেলিভারি বয় রেস্টুরেন্ট থেকে আমার বাড়িতে খাবার নিয়ে আসবে। আর ধরো আমার বাড়ি হচ্ছে দমদম, আর খাবারটা আসছে শ্যামবাজার থেকে। শ্যামবাজার থেকে দমদমে আসার জন্য 4টে রাস্তা আছে, কোন রাস্তা দিয়ে সে সব থেকে তাড়াতাড়ি আসবে? এটা শর্টেস্ট পাথ প্রবলেম। সাধারণভাবে ডিকস্ট্রাস অ্যালগোরিদম বা ওয়েলম্যান ফোর্ড অ্যালগোরিদমের মাধ্যমে এটা সলভ করা যায়। এই যে বললাম সলভ করা যায়, এটা তোমরা থিওরিটিক্যালি পড়েছো। এইটাই প্লেসমেন্ট বা কোডিং এর ক্ষেত্রে তোমাকে প্র্যাকটিস করতে হবে কোম্পানির কোডিং কোশ্চেন দিয়ে। ক্লিয়ার? ক্লিয়ার করতে স্যার। পারলাম? এর সলিউশনটা হ্যাঁ, কিরকম হবে? বুঝেছি দাদা। আস্তে আস্তে, হ্যাঁ বলো বলো বলো। বললাম বুঝেছি দাদা। হ্যাঁ, আর আর কেউ কিছু জিজ্ঞাসা করছিলে? ওকে ওকে, এটা সলিউশন কি বলছে, কিরকম ভাবে সলিউশন মেজার করতে হয়? ফিক্স দ্য স্টার্টিং সিটি, একে ফিক্স করে দাও, একে ফিক্স করে দাও। জেনারেট অল পসিবল রুটস অফ রিমেনিং সিটিজ, মানে এ বি সি ডি এ 70 কিলোমিটার, এ বি ডি সি এ বি ডি সি এ 95 কিলোমিটার, এ সি বি ডি এ সি বি ডি এ। অর্থাৎ যে রকম মানে যেরকম ভাবে ইচ্ছা আমি যত রকম পসিবল স্টেট আছে প্রত্যেকটা পসিবল স্টেটকে আমি মেজার করলাম, মেজার করে দেখা গেল দুটো স্টেট পেলাম, এডিসিবিএ এবিসিডিএ। এই দুটো স্টেটের মধ্যে থেকে 70 কিলোমিটার পাচ্ছি, যেটা কিনা সাইজে সব থেকে কম। এইটার মধ্যে কোনো একটাতে গেলে সলিউশনটা বেরোবে। এবার তোমার বক্তব্য হচ্ছে, স্যার আমি চাকরির পরীক্ষার জন্য, আমি কোডিং করার জন্য যখন কোডিং দেবে 20 মিনিটে নামাতে হবে কোডটাকে, তখন আমি এত ক্যালকুলেট করব? এখানেই আসছে টেকনিক। মানে
এইটা সলভ করা হয়েছে ব্রুট ফোর্স মেথড দিয়ে। ব্রুট ফোর্স মেথড কি? যে সব সলভ করবে, সব পসিবল স্টেট দেখবে, যত পসিবল স্টেট হয় প্রত্যেকটা পসিবল স্টেট দেখবে। এটা তো একটা এক্সাম্পল দিলাম আমি। শর্ট ক্র্যাকিং এর কোড দেয়, সার্কুলার কিউর কোড দেয়, মানে সার্কুলার বাস রুটের কোড দেয়। কোডের অভাব নেই, সে সমস্ত কোড দেখা যাবে কোনে, ডিসকাস করা যাবে পরে। তো এই যে কোডটা সলভ করব আমি, এটার জন্য আমার দরকার কিছু স্পেশাল মেথড, তার নাম হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। একটা স্টুডেন্ট ডাইনামিক প্রোগ্রামিং জানে, সে যত তাড়াতাড়ি এটা করবে, একটা স্টুডেন্ট ব্রুট ফোর্স জানলে সে তার থেকে বেশি সময় লাগাবে কোডটা করতে। এই ডিফারেন্সিয়েশনটা হচ্ছে প্লেসমেন্ট তৈরি। অর্থাৎ শুধু সেমিস্টারে যে প্রবলেমটা ফেস করতে হয়, আমরা এটা সলভ করতে শিখে যাই। ফাস্ট অপটিমাইজ ওয়েতে সলভ করার জন্য তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে যে কোডিং কোশ্চেন আসলে আমি এইগুলো সলভ করব। ক্লিয়ার অর নট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ দাদা। ও, হ্যাঁ দাদা। আচ্ছা, এবার লাস্ট ফেজ। আশা করি কোডিং বা টেকনিক্যালে কি প্রবলেম হয়, কিভাবে সেটা ক্র্যাক করব সেটা বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ইন্টারভিউ রাউন্ড হ্যাঁ, বলছি, সরি, কগনিটিভ রাউন্ড অর্থাৎ অ্যাপটিটিউড রিজনিং কিভাবে সলভ করবো বোঝা গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। এবার এবার সব থেকে মিথ যে রাউন্ডটা নিয়ে আছে, ইন্টারভিউ রাউন্ড। আমি ইন্টারভিউ রাউন্ডের ডিটেলসে বলবো সবটা, তার আগে আমি একটা সিম্পল লজিক বোঝাই, সিম্পল কথা বোঝাই। এক্সাম্পলটা হয়তো একটু অন্যরকম হয়ে যাবে, বাট দিচ্ছি, ডোন্ট ডোন্ট টেক ইট পার্সোনালি, আমি জাস্ট এক্সাম্পলটা দিচ্ছি। আমরা যখন প্রথম, ধরো আমার কোন একটা মেয়েকে পছন্দ হয়েছে, ঠিক আছে, এবার আমরা প্রথম তার সাথে দেখা করতে যাচ্ছি। আমি ভালো জামা কাপড় পরে যাবো, আমার যেন সুন্দর দেখতে লাগে, সেলুনে গিয়ে চুল ফুল কেটে আসবো, সুন্দরভাবে সব করে গেলাম। গিয়ে একটা রেস্টুরেন্টে বসে আছো, সেই রেস্টুরেন্টে মেয়েটাও এসে বসেছে, তুমি ওয়েটারকে তার সামনে তুড়ি মেরে ডাকলে, ওখানে সব শেষ হয়ে গেল তোমার এক সপ্তাহ প্রিপারেশন। কি এটা হয় তো? এই 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 ফিলিং হয়েছে তো? এই থট এসছে তো মাথায়? মানে মেয়েটা ডিজার্ভ করছিল একটা ভালো বিহেভিয়ার, তুমি কুল হতে গিয়ে ওয়েটারকে তুড়ি মেরে ডাকলে। ইন্টারভিউতে এই ঘটনা ঘটে। তবে পার্থক্য হচ্ছে, মেয়েটাকে কনভিন্স করার অপশন পাবে, বাড়ি গিয়ে মেসেজ করতে পারবে, ইন্টারভিউর হাত থেকে বেরিয়ে গেলে ওই আধ ঘন্টায় হাত থেকে যদি বেরিয়ে যায়, আর ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবে। স্যার তাহলে কি বলছেন, তুড়ি মেরে ডাকবো না? প্রশ্নই আসছে না। ইন্টারভিউ দিতে গিয়ে তোমার মাথায় যেন থাকে, সবসময় যেন তোমার মাথায় কাজ করে, আমি কম জানতে পারি কিন্তু আমি ম্যানেজ করে নেবো। যা কোশ্চেন আসবে আমি দেখাবো না নিজেকে যে আমি কম জানি, আমি বেশি সিরিয়াস হওয়ার চক্করে, আমি কুল হওয়ার চক্করে আমি বেশি বলে দেবো না, আবার টেনশন নিয়ে আমি কম বলে দেবো না বা চুপ করে থাকবো না। ইন্টারভিউ রাউন্ড হচ্ছে এরকম একটা রাউন্ড। কোডিং এ কেউ তোমাকে দেখতে পাচ্ছে না, তুমি ল্যাপটপের সামনে বসে কোডিং করছো, অ্যাপটিটিউড রিজনিং এ ল্যাপটপের সামনে বসে এক্সাম দিচ্ছ। ইন্টারভিউ রাউন্ডে তোমার সামনে ধরো 4 জন বসে আছে, একজন টেকনিক্যাল নেবে, একজন প্রজেক্ট জিজ্ঞাসা করবে, একজন বিহেভিয়ার লক্ষ্য করছে, একজন তোমাকে এইচআর কোশ্চেন করবে। ফার্স্ট, কনফিডেন্স। আমি আবারও বলছি, কনফিডেন্স ইম্পর্টেন্ট, ওভার কনফিডেন্স নয়। কি ব্যাপার, ওভার কনফিডেন্স যখন আসবে, ধরে নাও ইন্টারভিউ তোমার 12টা বাজিয়ে দেবে ওই স্পটে বসে। আমি আমার স্টুডেন্টকে ইন্টারভিউ রাউন্ড থেকে বেরিয়ে আমায় ফোন করে কাঁদতে দেখেছি। ফোন করে বলছে, দাদা কি বললো আমাকে। কেন হয় এটা? আন্ডার কনফিডেন্সের জন্য। আবার স্টুডেন্ট বাইরে বেরিয়ে বলছে হেভি ইন্টারভিউ হয়েছে দাদা, 7 দিন হয়ে গেছে কোনো মেল আসছে না। এটা হয় ওভার কনফিডেন্সের জন্য। কি? বিলিভ ইন ইউর প্রিপারেশন, স্পিক ক্লিয়ারলি অ্যান্ড ডোন্ট রান বিহাইন্ড পারফেকশন। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমাকে জিজ্ঞাসা করলো যে তুমি জাভা জানো? হ্যাঁ স্যার জানি। জেনেরিক কোড কি করে লিখতে হয় জানো? না স্যার জানি না। কেন জানো না? স্যার শেখা হয়নি, তো ওপি অব্দি শেখা হয়েছে, জাভা দিয়ে তো স্যার ডিএসএ করিনি, তাই জেনেরিকটা অব্দি আমি পৌঁছতে পারিনি স্যার। ফাইন, শেষ। আরে ভাই, ও স্টুডেন্ট ছিল, ইন্টারভিউরও স্টুডেন্ট ছিল, ও জানে জেনেরিক করা সম্ভব নয় সেমিস্টারের মধ্যে থাকা অবস্থায়, জেনেরিক সবসময় অ্যাডভান্স লেভেলে গিয়ে করে ছেলে মেয়েরা। এইটা শুনতে চেয়েছে।
তুমি জেনেরিক নাম শোনো নি, তুমি শুনে বলে দিলে হ্যাঁ স্যার জানি, কোড লিখতে দিল, অ্যান্সার করতে পারলে না। এইটা যেন না হয়। আবার আন্ডার কনফিডেন্সে প্রথমেই তুমি বলে দিলে না স্যার জানি না। কেন জানি না? না স্যার শেখা হয়নি। না স্যার শিখেছি, এতদূর শিখেছি, জেনারিক অব্দি পৌঁছয়নি। অর্থাৎ অলওয়েজ একটা পজিটিভ টক, অলওয়েজ একটা লার্নিং অ্যাটিটিউড শো করছো তুমি ইন্টারভিউ। নেক্সট, স্টে কাম অ্যান্ড টাফ সিচুয়েশন ইন টাফ সিচুয়েশন। যখন দেখবে ইন্টারভিউ খুব খারাপের দিকে যাচ্ছে, ইন্টারভিউ কোশ্চেনের রেঞ্জ খুব বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, তখন তোমাকে মাথা ঠান্ডা করে ভেবেচিন্তে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে? এই ইন্টারভিউ শুধু কিন্তু প্লেসমেন্টের জন্য তো হয় না, জানো তো, যে কোনো চাকরির পরীক্ষা ইন্টারভিউ খুব ভালোভাবে হয়। আমরা সবাই দেখে থাকি ইন জেনারেল যে আইএস এর ইন্টারভিউ গুলো কিরকম হয়, ওগুলো দেখে শেখা উচিত আমাদের কোথায় কোথায় কি প্রবলেম। নেক্সট আসছে নলেজ। দেখো, তুমি কোডিং রাউন্ড ক্লিয়ার করেছো বলে, তুমি অ্যাপটিটিউড কগনিটিভ রাউন্ড ক্লিয়ার করেছো বলে তোমার ইন্টারভিউ রাউন্ডে পৌঁছেছো, তাই তোমার নলেজ নিয়ে ওদের কোনো প্রশ্ন নেই। কিন্তু সিভিতে বাবা তুমি যেগুলো লিখে রেখেছো সেগুলো তো সব প্রুফ হয়নি, সব টেস্ট হয়নি। সেই সব কটা জিনিস টেস্ট করার জন্য ইন্টারভিউতে নলেজ দরকার। ওই জন্য সিভিতে সেই জিনিসটাই লেখা উচিত যে জিনিসটা তুমি জানো। এক্সাম্পল, এখানে মনে করো তুমি লিখে দিলে উপস। তুমি সত্যি সত্যি যদি উপস জেনে থাকো, উপস নিয়ে ভালো করে পড়ে থাকো, তুমি যে টিচারের কাছে পড়ো বা কলেজে হোক টিউশনে হোক যার কাছে পড়ো, তার কাছে প্রপার উপসের ট্রেনিং পেয়েছো, দেন সেমিস্টারে দেন সিভিতে লেখো উপস। না হলে কিন্তু বাবা যেই দেখতে পাবে উপস লিখেছো, ও কোশ্চেন উপস থেকেই করবে, ও লুপ থেকে আর কোশ্চেন করবে না। নেক্সট, মাইন্ডসেট, মোস্ট ইম্পর্টেন্ট। মাইন্ডসেট তো ইন্টারভিউ কেন, লাইফে যে কোনো পার্সপেক্টিভে দরকার পড়ে। এরকম প্রচুর ছেলে মেয়ে তোমাদের বন্ধু বান্ধব মধ্যে চাকরি পাবে, তোমার দেখে মনে হবে এ তো পড়াশোনা করে না, চাকরি পাবে না। ও ঠিক ততটাই করে যতটা চাকরি পেতে দরকার হয়। অর্থাৎ মাইন্ডসেট, নট এই যে বি আ লার্নার নট আ নোয়ার। নোয়ার আর লার্নারের মধ্যে পার্থক্য কোথায় জানো? যে নোয়ার সে শুধু জানে, যে লার্নার সে শিখে গেছে। তাকে কোড মুখস্থ করে গেলে মানে তুমি জানো শুধু কোডটা। আর তুমি যদি প্রোগ্রামিং শিখে যাও, প্রোগ্রামিং সলভ করতে জানো, তুমি লার্নার। কোম্পানি লার্নার চায়, কোম্পানি এমন কাউকে চায় যে কোম্পানি নিজের টেকনোলজি তার উপর চাপাতে পারবে, শেখাতে পারবে। লাস্ট, বিহেভিয়ার। ওই যে তুড়ি মারার কথাটা বলেছিলাম এই কারণে। বি রেসপেক্টফুল অ্যান্ড পোলাইট। ফার্স্ট অফ অল, প্রচুর ছেলে মেয়ের প্রবলেম শোনার আগে গিয়ে কথা বলে। কেন ভাই? সামনে ইন্টারভিউয়ার বসে আছে 7 বছর 8 বছর 10 বছর এক্সপিরিয়েন্স নিয়ে, তুমি কে ভাই, তুমি বেশি কথা বলছো? ওই জন্য আগে শোনো সামনে কি বলছে। শুনতে না পেলে বলো সরি স্যার, আর একবার বলবেন, এরকম বলো। কমিউনিকেট ক্লিয়ারলি। আর একটা কথা বলছি, এই কমিউনিকেট ক্লিয়ারলি মানে কিন্তু তোমাকে কোথাও বলা হচ্ছে না তুমি খুব ভালো ইংলিশ বলতে পারো, তুমি ইংলিশ বললেই ব্রিটেনের লোকজন হাততালি দেয়, এরকম কিন্তু বলা হচ্ছে না কোথাও। তোমাকে শুধু বোঝাতে হবে ইন্টারভিউয়ারকে যে স্যার এটা মানে এটা, তার জন্য বেসিক কমিউনিকেশন দরকার। ছোটখাটো গ্রামারে ইংলিশে ভুল হলে কিছুই ম্যাটার করে না। আমরা বাংলায় কথা বলি, এই যে আমি এতগুলো কথা বললাম, যদি সবকটাকে ট্রান্সক্রিপ্ট করো, তুমি দেখবে বাংলা গ্রামারে কত ভুল কথা বলেছি। তা বলে কি আমি বাংলা বলা বন্ধ করে দেবো? নাকি আমি কনফিডেন্টলি বাংলা বলবো না? বলবো। ইংলিশ ভুল বলছি বলবো, হ্যাঁ। এমন ভুল বলবো না যাতে আমার কথা বলার উদ্দেশ্য বা মানে পাল্টে যায়। ওইটুকু তোমাকে ধ্যান রাখতে হবে। বি অনেস্ট, খুব ইম্পর্টেন্ট বাবা। তুমি প্রজেক্ট করনি তো করনি, যেমন আমি বিএসসি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করেছি, তারপর আমি এমসিএ করেছি হেরিটেজ থেকে। আমাকে যখন হেরিটেজের থ্রুতে আমি যখন ক্যাপজেমিনাই আর কগনিজেন্টে, ক্যাপজেমিনিতে কোশ্চেনটা করেছিল, ক্যাপজেমিনিতে ইন্টারভিউ দিয়েছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার সিভিতে প্রজেক্ট নেই কেন। আমি পরিষ্কার বলেছিলাম স্যার আমি বিএসসি কারিকুলাম থেকে এসেছি, এমসিএ তে লাস্ট 2টো সেমিস্টারের প্রজেক্ট আছে, এখন অব্দি এমসিএ প্রজেক্ট শুরু হয়নি, আর আমার কারিকুলাম, আমি তো পুরোনো 1+1+1 মানে 1 বছরের পরীক্ষা দিতাম আমি। আমি পুরোনো কারিকুলামের স্টুডেন্ট তো স্যার, ওখানে কোনো প্রজেক্টের অপশন ছিল না, তাই আমি থ্রু আউট দ্য লাইফ কোনো প্রজেক্ট করতে পারিনি। আমার এফেক্ট করেনি ইন্টারভিউতে। আমাকে জাভা থেকে কিছু কোশ্চেন করেছে, ডিএসসি থেকে কিছু কোশ্চেন করেছে, কিছু এইচআর লেভেলের কোশ্চেন করেছে, ডান, আমি চাকরিটা ক্র্যাক করে ফেলেছিলাম। অর্থাৎ বি অনেস্ট, তুমি যেটা তুমি সেটা দেখাবে, এক্সট্রা দেখাবে না। তুমি মনে করছো আমি এক্সট্রা দেখালে অনেক কিছু করতে পারবো, না, কিছু করতে পারবে না। তুমি এক্সট্রা দেখাবে না, তুমি সৎ থাকবে, ইন্টারভিউ ঠিক বুঝতে পারবে হ্যাঁ ছেলেটা সত্যি কথা বলছে, ওকে নেওয়া যেতে পারে। তো টিম ওয়ার্ক অ্যান্ড পজিটিভিটি, এক্ষুনি যেটা বললাম, তোমাকে একটা সিচুয়েশন বেস কোশ্চেন দিলে তুমি কি করে ডিল করবে সেটা তোমাকে টিম ওয়ার্কের মাধ্যমে দেখাতে হবে। ঘরে তুমি
এই যে সবাই একসাথে পড়াশোনা করার কথা বলে, ছোট ছোট বাড়ি মানে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা একসাথে পড়াশোনা করলে তাদের মধ্যে মানে প্রোডাক্টিভিটি বাড়ে। স্পোর্টস স্পোর্টস খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। অর্থাৎ যারা খেলাধুলো করে বা যারা একসাথে কোনো ড্যান্স করে বা যারা কোরাস বা যারা গানের সাথে যুক্ত, অ্যাক্টিভিটির সাথে যুক্ত, তারা বোঝে টিম ওয়ার্কের কি গুরুত্ব। একটা টিম যখন কাজ করে সেই কাজ আর একটা ইন্ডিভিজুয়াল যখন কাজ করে সেই কাজের মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স থাকে। আর কর্পোরেট চিরকাল টিমে চলে, টিম লিডার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অপারেশনাল ম্যানেজার, কত কি আছে। তাই টিম ওয়ার্ক মোস্ট ইম্পর্টেন্ট। আমি বোঝাতে পেরেছি পুরো ইন্টারভিউ রাউন্ড? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। হ্যাঁ বুঝেছি দাদা। হ্যাঁ কোনো স্যার। হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন হ্যাঁ কোনো স্যার। প্রশ্ন আছে বাবা ইন্টারভিউ রাউন্ডের থেকে? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। আচ্ছা, এইবার তাহলে টোটাল আমরা এখন অব্দি যা যা পড়লাম, যা যা জানলাম, যা শিখলাম, পড়ার থেকে বেশি শিখলাম, যেটা ফার্স্ট টেকনিক্যাল ফার্স্ট অ্যাপটিটিউড বা লজিক্যাল রিজনিং কগনিটিভ রাউন্ড, টেকনিক্যাল রাউন্ড, দেন ইন্টারভিউ রাউন্ড। আমরা এনকোডার্স এর তরফ থেকে প্রতিবার প্লেসমেন্টের জন্য প্রিপারেশন করাই। আমরা এইবার একটা প্লেসমেন্টের কোর্স এনেছি যেখানে আমরা টোটাল 3 মাসের একটা প্লেসমেন্টের কোর্স করাবো দুটো সেকশনে। হচ্ছে অ্যাপটিটিউড যেখানে কগনিটিভ, যেখানে অ্যাপটিটিউড রিজনিং আর ইংলিশ শেখানো হবে, টেকনিক্যাল যেখানে কোডিং আর এসকিউএল শেখানো হবে। এছাড়া ডিএসএ ডিবিএমএস তো আছেই, তাছাড়া কিছু সাবজেক্টিভ জিনিস থাকে যেগুলো বলে দেওয়া হবে। এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইন্টারভিউ প্রিপারেশন সেখানে করানো হবে, বাট সেটা কমিটেড নয়। সেটা এখানে 3 মাসের মধ্যে আমরা ফিট করতে পারবো কিনা জানি না। মে মাসের 4 তারিখ থেকে আমাদের ব্যাচ লঞ্চ হচ্ছে, যে ব্যাচে টোটাল আমরা উইকলি 3টে থেকে 4টে ক্লাস দেবো। 13 উইক মতো হচ্ছে 3 মাসের। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাবে, প্রত্যেকটা ক্লাসের রেসপেক্টে কোডিং কোশ্চেন যা হবে তার সলিউশন কি করে অ্যানালিসিস করা হয়েছিল সেটা পাবে। এবং কগনিটিভের যেটা দরকার হয় সেটা হচ্ছে মক টেস্টের দরকার পড়ে। অর্থাৎ কগনিটিভে তুমি বেশি কিছু জেনে কিছু করতে পারবে না। তুমি একটি রিজনিং ইংলিশ প্রচুর শিখে গেলে কোডিং এ তুমি কিছু করতে পারছো না, না তা নয়। কগনিটিভে শুধুমাত্র প্র্যাকটিস দরকার। তাই ওর জন্য আমরা অলমোস্ট 10 to 15 মক টেস্ট রেডি করেছি। তো টোটাল 3 মাসে আমরা 20 থেকে 25+ মক টেস্ট, 50 থেকে 52টা ক্লাস, এবং যা যা মেটেরিয়ালস দরকার পড়ে, আর গাইডেন্স তো সিভি সর্টিং করা, কি করে লিঙ্কডইন প্রোফাইল রেডি করবে, এগুলো তো সব আছে। এই সম্পূর্ণ কোর্সটা শুরু হচ্ছে 4 মে থেকে, যেটা 31 জুলাই অব্দি চলবে। যদি যদি সেটআপ আমি রেডি করতে পারি তাহলে অগস্টে হয়তো ইন্টারভিউ প্রিপারেশন হতে পারে, বাট সেটা সময় সাপেক্ষ, সেটা কমিটমেন্টের জায়গাতে নেই এখানে। এই কোর্সটার পুরো প্রাইস রাখা হয়েছিল 6,000 টাকা, 3 মাসের জন্য 6,000 টাকা, যেটা 3টে পার্টে 2,000 করে তোমরা দিতে পারবে। কিন্তু আমার মনে হলো যারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করছে, ওয়ার্কশপে কিছু শিখতে আসছে, ইন্টারেস্ট শো করছে, তাদের জন্য একটা কিছু প্রোভাইড করা উচিত। তাই 3 মে মানে পরশুদিন রাত 12টা অব্দি তোমাদের কাছে অপশন আছে এই 6,000 টাকার কোর্সটাকে 4,500 টাকার কেনা। এটা একবারে দিতে হবে, তোমার চয়েস, তুমি দিতে পারো। আর না হলে 2,000-এর জায়গায় মাসে মাসে তুমি 1,500 টাকা করে দিতে পারো। অর্থাৎ তুমি 4,500 টাকার বিনিময়, অর্থাৎ 3বারে, একবারেও নিচ্ছি না। ফার্স্ট মাসে 1,500 টাকা, সেকেন্ড মাসে 1,500 টাকা, থার্ড মাসে 1,500 টাকা। 1 মে আজকে, 3 মে এর মধ্যে তুমি 1,500 টাকা দেবে, 3 জুনের মধ্যে তুমি 1,500 টাকা দেবে, 3 জুলাইয়ের মধ্যে তুমি 1,500 টাকা দেবে। 3টে পার্টে হবে ফিস। এই 4,500 টাকা, 4,500 টাকার বিনিময়ে তুমি 50টা ক্লাস, 3 মাসে 50টা ক্লাসের রেকর্ডিং, নোটস, 25+ মক টেস্ট, এবং শুধু তাই নয়, তার সাথে এন্টায়ার শর্ট প্রসেস, মানে সিভি শর্টলিস্ট করবে, শর্টলিস্টের জন্য সিভি বানাবো কি করে, স্যার লিঙ্কডইন প্রোফাইল তৈরি করবো কি করে, জব সার্চ করবো কি করে, এই সমস্ত গাইডেন্সটা কমপ্লিট হবে মাত্র 4,500 টাকার বিনিময়ে। তো এই হচ্ছে টোটাল আমার এন্ড থেকে যা বলার ছিল আজকে। তাই এবার তোমাদের প্রশ্ন, কিছু প্রশ্ন আছে ওদের? হ্যাঁ, এবার তোমাদের প্রশ্ন, ওরা করেছে প্রশ্ন? আচ্ছা, দে আমাকে কোশ্চেনটা দে। আমার এটা মোটামুটি শেষ হয়ে গেছে। তোমাদের ডিরেক্ট জিজ্ঞাসা করতে পারো কিছু জিজ্ঞাসা করার থাকলে। এই করে গেছে। আচ্ছা, ঐন্দ্রিমা ভট্টাচার্য জিজ্ঞাসা করছে বিএসসি রা কি এলিজিবল ফর আইটি প্লেসমেন্ট? হ্যাঁ, একদম একদম এলিজিবল।
বিএসসি দের জন্য প্যাকেজ একটু কম হয়, বিএসসি দের জন্য প্যাকেজ মোটামুটি 2.5 এলপিএ থেকে আহ কত বিএসসি দের জন্য আমি বলে দিচ্ছি, বিএসসি বা বিসি এর জন্য 2.2 এলপিএ, ধরো একটু টিসিএস কম দেয়, 2.2 এলপিএ থেকে 3 এলপিএ অব্দি আছে। কোন কোন কোম্পানি স্যার ইম্পর্টেন্ট? টিসিএস ইম্পর্টেন্ট, ইনফোসিস ইম্পর্টেন্ট, এরা সব চাকরি দেয়, ভালো ভালো ছেলেমেয়েরা চাকরি পায় এখানে। উইপ্রো তো আছেই, উইপ্রো নিয়ে কোনো প্রশ্ন নেই, উইপ্রো আছে, দেন অ্যাকসেঞ্চারও পরীক্ষা দেয়, কগনিজেন্ট সব থেকে বেশি নেয়, কগনিজেন্ট আর টিসিএস, আরো আছে কোম্পানি, এক্সাক্ট নাম মনে পড়ছে না। হ্যাঁ, এলটিআই, মাইন্ডট্রি, মাইন্ডট্রি আছে, মাইন্ডট্রি আছে, এবং এইচসিএল টেকনোলজিস আছে। এইগুলো সব কোম্পানিতে তোমরা বিএসসি বা বিসিএ করে চাকরি পেতে পারো, প্যাকেজটা একটু কম হয়। এদেরকে বলা হয় সাপোর্ট ইঞ্জিনিয়ার অর ব্যাক অফিস অপারেশনসে চাকরি দেয়। দুটো অপশন খোলে এখান থেকে, বিএসসি বিসি দের কাছে দুটো অপশন খোলে, একটা হচ্ছে সাপোর্ট রোলের জব, অর্থাৎ যারা সিস্টেম ইঞ্জিনিয়ার, অর্থাৎ যারা এমসিএ এমটেক বিটেক এর মধ্যে পড়ে, এদের সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে, আর তা না হলে বিপিও তে, ব্যাক অফিসে। নেক্সট, দেবাদ্রিতা মজুমদার, 75% জন্য কত সিজিপিএ দরকার? ওই 75% জন্য মনে করো 8.3 সিজিপিএ দরকার। স্কিলের জন্য কি টাইপের প্রজেক্ট দরকার? আচ্ছা, প্রজেক্ট স্কিলের জন্য প্রজেক্ট না, তোমার যেটা করতে ভালো লাগবে তার উপর প্রজেক্ট হবে। মানে তোমার যদি জাভা ভালো লাগে তাহলে জেডিবিসি ইউজ করে কোনো প্রজেক্ট করো, তোমার যদি পাইথন ভালো লাগে তুমি মেশিন লার্নিং এর প্রজেক্ট করতে পারো, তোমার যদি ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগে তাহলে তুমি কোনো ওয়েবসাইট করতে পারো, তোমার যদি জাভা খুব ভালো লেভেলে জানা থাকে, জাভা আর এসকিউএল খুব ভালো লেভেলে জানা থাকে, তুমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টও করতে পারো। তোমার যেটা ভালো লাগে সেই স্কিলটাকে এনহ্যান্স করে তার উপরে প্রজেক্ট, প্রজেক্টের উপরে স্কিল না। কেন বলছি কথাটা? ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে ভুল করে, কি করে, ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে এটা মনে করে যে প্রজেক্ট মেশিন লার্নিং এ করবো তাই আমি পাইথন শিখবো। না, আমি পাইথন শিখে দেখি আমার ভালো লাগছে কিনা, যদি ভালো লাগে দেন মেশিন লার্নিং এ প্রজেক্ট করবো। কি গ্যারেন্টি আছে আমার জাভা ভালো লাগতে পারে, জেডিবিসি তে কাজ আমার পছন্দ হতে পারে? বলে আগে স্কিল তারপর প্রজেক্ট, প্রজেক্টের পর স্কিল না। কনিনিকা কি বলছিস? কবে থেকে প্লেসমেন্ট ড্রাইভ শুরু হবে? মানে কোম্পানি কবে থেকে আসবে? অগস্টের থেকে আসবে, বলে দিয়েছি অলরেডি। দেবাদ্রিতা জিজ্ঞাসা করেছে কোডিং প্র্যাকটিসের জন্য লিড কোড বেটার নাকি কোড ফোর্সেস? লিড কোড, লিড কোড বেটার। কোড ফোর্সেস এর মধ্যে কোড কম্পিটিটিভ কোডিং বেটার হয়। মানে লিড কোড তুমি মিনিমাম একটু 100-150টা কোড করার পরে কোড ফোর্সেসে যাও, কোড ফোর্সেস একটু একটু হাই লেভেলের, কোড শেফ আর কোড ফোর্সেস হচ্ছে একটু হাই লেভেল, আর নিচে হচ্ছে লিড কোড। আর আমি তো বলবো লিড কোড করার আগে হ্যাকার র্যাঙ্ক করো নাও, হ্যাকার র্যাঙ্ক করো, লিড কোড করো, দেন কোড ফোর্স বা কোড শেফ। প্রজেক্ট শেখাবে মানে এই কোর্সের মধ্যে? কনিনিকা এই কোর্সের মধ্যে জিজ্ঞাসা করলি বাবা? না, প্রজেক্ট কোর্সের মধ্যে এই কারণে শেখানো যাবে না, তার পেছনে রিজন আছে। এই কোর্সটা ডিজাইন করা হয়েছে বাবা প্লেসমেন্টের জন্য, অর্থাৎ এখানে প্লেসমেন্টের যে 3টে লেয়ার আছে সেই 3টে লেয়ারের ওপরে কিভাবে ক্র্যাক করব সেটা শেখানো হবে, প্রজেক্ট শেখানো যাবে না। কারণ প্রজেক্ট করতে গেলে আমাকে আগে টেকনোলজি শেখাতে হবে। মানে মনে কর আমি একটা মেশিন লার্নিং এর প্রজেক্ট করা শেখাবো, তার জন্য তোকে আগে মেশিন লার্নিং এর থিওরিটিক্যাল পার্সপেক্টিভ শেখাতে হবে, কি কি ম্যাথস আছে সেগুলো শেখাতে হবে, অ্যালগোরিদম গুলো শেখাতে হবে, সুপারভাইজ আনসুপারভাইজড, দেন পাইথন দিয়ে সেগুলো ট্রেন করা শেখাতে হবে, তবে গিয়ে প্রজেক্ট হবে। 3 মাসের মধ্যে বাবা প্লেসমেন্ট শিখতেই কোন সময় অলরেডি 3 মাস, হ্যাঁ 3 মাস করার পেছনে। হ্যাঁ হ্যাঁ আমি বল। লিসা বলছি যে সাপোজ ধরুন আমি কোনো প্রজেক্ট বানালাম, সেটা যদি আপনাকে দিই সেটা আপনি ঠিক মানে কারেকশন করে দেবেন তো যদি কিছু ভুল থাকে বা কিছু? এটা তো ইন্টারনাল হয়ে গেল, এটা তো অবশ্যই করে হ্যাঁ, দেবো। এটার জন্য এটার সাথে কোর্সের কি সম্পর্ক? তুই তাহলে তুই যে ঠিক আছে এই স্যার। তুই যে এই কদিন টানা কথাবার্তা বলছিস, তুই পড়ছিস না বলে কি আমি তোর সাথে কথা বলছি না? না সেটা নয়। প্রজেক্ট দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই, প্রজেক্টে যে ডাউট হবে সেটা বলে দেবো। হ্যাঁ ওকে স্যার। অবশ্যই, যদি আমার নলেজের মধ্যে থাকে, যদি আমার নলেজের মধ্যে থাকে, আমি তো সব জানি না। আর বল কি প্রশ্ন? এই কটা প্রশ্ন আরো আছে, তাই বলি বাচ্চাদের প্রশ্ন নেই কেন? অভিরাজ কি জিজ্ঞাসা করছে, কোডিং কি একদম বেসিক থেকে হবে? না, একদম বেসিক থেকে কোডিং হবে না। তোমার 3 বছরের ডিগ্রি কি করে 3 মাসে শেখাবো বাবা? কোডিং একদম বেসিক থেকে হবে না। আমি কোডিং শুরু করব, তোমাকে মিনিমাম বেসিক অ্যারে অব্দি জানতে হবে, লুপ ফুপ তো জানতেই হবে, অ্যারে স্ট্রিংটা জেনে রাখতে হবে, খুব জোর হলে ইন্ট্রোডাকশন আমি অ্যারে স্ট্রিং একবার বুঝিয়ে দিতে পারি। আমার ফোকাস থাকবে ডিএসএ গুলো কি করে সলভ করাবো কোডিং দিয়ে, ঠিক আছে? ওখান থেকে বেশি কোশ্চেন আসে।
অ্যারে স্ট্রিং থেকে বেশি কোশ্চেন আসে, অ্যারে স্ট্রিং অব্দি তোমাকে জেনে আসতে হবে, অ্যারে স্ট্রিং আমি পালিশ করে নেবো একবার। দেবাদিতা প্রজেক্টের অ্যাসাইন তো দিলাম, প্রজেক্ট করানো হবে। কনিনিকা জাভা হবে, হ্যাঁ জাভা দিয়ে পড়াবো, জাভা দিয়ে পড়াবো। আমি প্লেসমেন্টের কোর্স জাভা দিয়ে পড়াই, পাইথন দিয়ে পড়াই না, কারণ পাইথনের সমস্ত লাইব্রেরিজ আছে। একটা বেসিক প্রবলেম সলভ করতে গেলে পাইথন দিয়ে এক্ষুনি হয়ে যাবে, পাইথন দিয়ে পারমুটেশন কম্বিনেশন ইম্পোর্ট করা যায়, পাইথন দিয়ে না, জাভা দিয়ে করাবো আমি। সুভাষিস জিজ্ঞাসা করছে সিভিতে কতগুলো প্রজেক্ট লাগবে, কোনো ম্যাটারই করছে না, একটা প্রজেক্ট ভালো করে দে। তুই 4টে প্রজেক্ট লাগালি, একটা প্রজেক্ট এক্সপ্লেন করতে পারলি না, চাকরি দেবে না। একটা প্রজেক্ট দেখালি, প্রচন্ড ভালো করে এক্সপ্লেন করলি, চাকরি দেবে। অনেকের জিজ্ঞাসা করছে ডিএসএ কোন ল্যাঙ্গুয়েজে হবে, ডিএসএ জাভাতে হবে, জাভা দিয়ে করাবো। আর কি প্রশ্ন? কটা ক্লাস হবে উইকে? 3টে থেকে 4টে। শুধু কোডিং ক্লাস করা যাবে না, পুরো কমপ্লিট প্লেসমেন্ট কোর্স, এটাই তো প্রবলেম। তুমি যে অ্যাপটিটিউড রিজনিং এ খুব ভালো কিছু জানো, সেটা কি করে বুঝবো আমি? নিরঞ্জন জিজ্ঞাসা করছে স্যার আমি অ্যাপটিটিউড এন্ড রিজনিং এর ক্লাস করা আছে, যদি শুধু টেকনোলজির ক্লাস নিই তখন কি মান্থের ক্লাস নিতে পারি, তখন কি 2 মাসের ক্লাস নিতে পারি? বাবা আমি পুরো কমপ্লিট কোহোর্ট করছি, আমি এখান থেকে অ্যাপটিটিউড রিজনিং তুমি কি জানো সেই বিষয়টার জন্য দেখো, আমি চাইলে এখানে শুধু টেকনিক্যাল করতে পারতাম। টেকনিক্যাল একটা বড় প্রবলেম হয়, পুরো চাকরির ফার্স্ট ফেজ হচ্ছে অ্যাপটিটিউড রিজনিং। তুমি যেটা বলছো তুমি অ্যাপটিটিউড রিজনিং জানো, সেই জানার মধ্যে কোথায় কি ভুল আছে সেটা তো আমাকে তৈরি করতে হবে, ওই জন্য তোমার অ্যাপটিটিউড রিজনিং রিপিট হয়ে যাবে, কি প্রবলেম? হার্ডলি 52টা বা 50টা ক্লাসের মধ্যে 20টা মতো অ্যাপটিটিউড রিজনিং এর ক্লাস হবে, 30টা ক্লাস হবে আমার, যেখানে অ্যাপটিটিউড রিজনিং করাবে রিদ্ধি স্যার, আর আমি করাবো হচ্ছে কোডিং আর ডিএসএ। মানে হচ্ছে ওখানে ধরো 30টা মতো ক্লাস হবে আমার টেকনিক্যাল ক্লাস। অ্যাপটিটিউড রিজনিং আর টেকনিক্যাল আলাদা করা হয়নি বাবা, একসাথে পুরোটা। ওকে ফাইন, নেক্সট কি কোশ্চেন আছে? এটা একটু বড় কর না। ইন্টারভিউতে কোড লিখতে দিলে ইনবিল্ট ফাংশন ইউজ করা যায় না? কনিনিকা, ইনবিল্ট ফাংশন ইউজ করে তুই একবার দেখতে পারিস, যদি শর্ট টার্মের মধ্যে হয়, তোকে রেডি রাখতে হবে যে ইনবিল্ট ফাংশনটার সাবস্টিটিউট কিছু আছে কিনা। মানে ধর তুই ইনবিল্ট ফাংশন ইউজ করলি, এই ট্রাভেলিং সেলসম্যানের প্রবলেমটা তুই পারমুটেশন দিয়ে করতে পারবি, পাইথনের কাছে পারমুটেশন আছে আগে থেকে, পারমুটেশন দিয়ে করলি, তোকে বললো না পারমুটেশন ইউজ করা যাবে না, তুমি ম্যানুয়ালি পুরো কোডটা করে দেখাও। ওই জন্য ওই সিচুয়েশন ভিত্তিক বাবা, ইনবিল্ট ফাংশন ইউজ করে কোডটা করে দেখাবি, যদি বলে ওকে দেন ফাইন, যদি বলে তুমি ম্যানুয়ালি করে দেখাও, তোকে ম্যানুয়ালি করে দেখাতে হবে। আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি এই বিষয়ে। একটা সম্ভবত প্রায়োরিটির কিউ একটা কোশ্চেন ছিল, আমি একটা স্যামসাং এর পরীক্ষায় বসেছিলাম 16 LPA তে, 2টো কোড দিয়েছিল, 2টো কোডের মধ্যে একটা আমার ক্লিয়ার হয়েছিল। ওখানে প্রায়োরিটি কিউর একটা কোশ্চেন ছিল যেটা আমি জাভা দিয়ে করেছিলাম, আমি কমফোর্টেবল ছিলাম জাভা দিয়ে ডিএসএ করতে। তো জাভা দিয়ে ডিএসএ করতে গিয়ে আমি পুরোটাকে ইউজ করে করে কালেকশন ফ্রেমওয়ার্ক ইউজ করে করে সলভ করেছিলাম। আমার কোডটা লাস্টে গিয়ে রান করেনি, লেখা ছিল নিচে, কোডটা ঠিক ছিল, লেখা ছিল নিচে ডু নট ইউজ এনি বিল্ট ইন মেথডস, ডু দ্য ম্যানুয়াল প্রোগ্রামিং। মানে পুরো মানে অতক্ষণ ধরে কোডটা করার পরে পুরোটাকে আমাকে ম্যানুয়ালি সলভ করতে হয়েছে। এটা একটা বড়সড় গ্যাপ, কিন্তু ম্যানুয়াল কোডিং ইম্পর্টেন্ট, ওই তোর কি বলে বিল্ট ইন মেথড বা ফাংশন দিয়ে নয়। নেক্সট, স্যার আমি পাইথনে কমফোর্টেবল, জাভাতে আমি অত কমফোর্টেবল নই, আমি জাভা বিসিএ শিখেছিলাম জাস্ট সেমিস্টারের জন্য, এতে কি কোনো প্রবলেম হবে কি? অ্যাকচুয়ালি আমি জাভার সিনট্যাক্স গুলো ভুলে গেছি। দেখো বেসিক্যালি জাভা দিয়ে আমি কেন করাচ্ছি, পাইথন দিয়ে করাটা সহজ, তুমি পাইথনে কমফোর্টেবল, তুমি পাইথন দিয়ে করতে পারো, কিন্তু আমি এখানে যখন ডিএসএ সলভ করাবো, আমি যখন এখানে কোনো কোডিং কোশ্চেন সলভ করাবো, আমি পাইথনের কোডটা দিয়ে দেবো, পাইথন দিয়ে যে কোডটা হবে সেটা আমি প্রোভাইড করে দেবো, কিন্তু আমি ক্লাসে জাভাটা শিখিয়ে দেবো, কারণ জাভা শেখাটা টাফ। কোনো প্রবলেম হবে না, তুমি পাইথন জাভার মধ্যে যে কোনো একটাই শিখতে পারো। বুঝতে পেরেছো? দেখি সৌম্যদীপ বুঝতে পেরেছো? আমার অ্যান্সার বোঝা গেছে? একটু 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 টেবিলটা নিয়ে তো এগিয়ে নিয়ে তো হবে। হ্যাঁ স্যার। ওকে ফাইন, আর কে কি জিজ্ঞাসা করলো? আর জিজ্ঞাসা করলো ঋষি। হ্যাঁ ঋষি কি জিজ্ঞাসা করছিস? দাঁড়া, দাদা কোর্সে বিসিএ বিএসসি বিটেক এন্ড এমসিএ প্লেসমেন্ট প্রিপারেশন একসাথে হবে তো? হ্যাঁ একসাথে হবে, একসাথে হবে। যাদের যেখানে ফিল্টারেশন দরকার, কারণ আজকালকার দিনে বিএসসি বিসিএ কেও কিন্তু কোডিং কোশ্চেন জিজ্ঞাসা করছে। কিভাবে জিজ্ঞাসা করছে স্যার বুঝিয়ে বলি,
টিসিএস যখন পরীক্ষা নেয় একটা বিএসসি দের, ওদের একটা রাউন্ড দেয় যে ওদের একটা অপশন চুজ করতে দেয় যে টেকনিক্যাল আর নন টেকনিক্যাল। যখন টেকনিক্যাল চুজ করে তখন তাকে কোডিং করে আসতে হয়। তাই অবশ্যই বিএসসি বিসিএ দের হবে। আর সব থেকে বড় কথা, এবছরের বিসিএ 4 বছরের বিসিএ, কি গ্যারেন্টি আছে বিএসসি বিসিএ দের টাকা বাড়িয়ে দেবে না কোম্পানি? কোম্পানি বিএসসি বিসিএ কে একসাথে বিটেকের সাথে পরীক্ষা নিল, তখন একসাথে হবে। আচ্ছা, ইন্টারভিউতে যখন বলে কোড লিখতে দেখাও, ওটা কোথায় লিখতে দেয়? কোনো পেজে না কম্পিউটারে? ওদের একটা ইন্টারফেস খোলে বাবা, পেজে লজিক লিখতে দেয়। যদি অফলাইন ইন্টারভিউ হয়, যদি কোনো কারণে অফলাইন ইন্টারভিউ হয়, তখন পেজে দেয়, পেজ দিয়ে বলে তুমি এই লজিকটা লিখে দেখাও। যদি লজিকে স্যাটিসফাই না হয়, ওরা একটা ল্যাপটপ দিয়ে বলে তুমি এখানে কোডটা করে দেখাও। আর যদি অনলাইন ইন্টারভিউ হয়, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব ওই কোডিং প্লেগ্রাউন্ড আছে, ওটা তোমার এন্ডে শেয়ার করে দেয়, ওখানে কোড লিখতে হয়। আমি যখন কগনিজেন্টে পরীক্ষা দিয়েছিলাম, অনলাইন ইন্টারভিউ হয়েছিল, তখন আমাকে ওদের একটা পোর্টাল খুলে দিয়েছিল, সেখানে আমি কোডটা রান করতে হয়েছিল। এটা করতে গিয়ে একটা প্রবলেম হয়, অনেক সময় ওদের পোর্টালে ইস্যু থাকে, কোড রান করতে চায় না। ওই জন্য যখন অনলাইন ইন্টারভিউ হবে, ইন্টারনেট আর ল্যাপটপ যেন ঠিক থাকে। ওকে, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন তো আমি দেখতে পাচ্ছি না। ওকে স্যার, কোম্পানিতে কোডে ইনবিল্ট ফাংশন ইউজ করে যদি করি তো হবে? মানে ডিএসএ কোশ্চেন সলভের সময় নাকি উইদাউট ইনবিল্ট ফাংশন লজিক বোঝাতে হবে? না, এখানে ব্যাপার আছে। ইনবিল্ট ফাংশন ইউজ করে করলে অনেক সময় কোম্পানি রান করতে দেয় না, অনেক সময় টেস্ট কেস রান করে যায়, কিন্তু তা সত্ত্বেও তোমাকে চাকরির কল আসে না, মানে ইন্টারভিউ কল আসে না। ইনবিল্ট ফাংশন অ্যাভয়েড করাটা বেস্ট অপশন। ইনবিল্ট ফাংশন দিয়ে কোড যে কেউ করতে পারে, ম্যানুয়াল কোড সবাই করতে পারে না, তাই আমি ফোকাস করব ম্যানুয়াল কোডে। হ্যাঁ, এখানে একটা ক্যাচ আছে, কিছু কিছু কোড আছে যে কোডগুলো ম্যানুয়ালি করা খুব ডিফিকাল্ট হয়, ইনবিল্ট ফাংশন সামান্য। যেমন তুমি লেন ফাংশন ইউজ করবে, লেন করতেই পারো, ওই বেসিক ইনবিল্ট ফাংশন গুলোতে কোনো প্রবলেম হবে না। এসকিউআরটি, সিবিআরটি, অর্থাৎ স্কোয়ার রুট, কিউব রুট, এগুলো কি তুমি ম্যানুয়ালি করবে? না, এগুলো তুমি বিল্ট ইন ফাংশন ইউজ করো, অপারেটর ইউজ করো, এগুলো নর্মাল, এগুলোতে কোনো প্রবলেম নেই। ধরো তোমাকে একটা প্রবলেম সলভ করতে দিয়েছে, যে প্রবলেমটার মধ্যে স্ট্রিং কে স্প্লিট করতে দিয়েছে, স্ট্রিং কে স্লাইস করতে দিয়েছে, তুমি স্ট্রিং স্লাইসিং চালিয়ে দিয়েছো, একটা লাইনে কোড নেমে গেছে। জাভাতে ওরকম কোনো অপশন নেই, জাভাতে স্ট্রিংটাকে কনভার্ট করতে হচ্ছে স্ট্রিং বিল্ডার মেথড দিয়ে, তারপর ম্যানুয়ালি কাজটা করতে হচ্ছে। এ চাকরি পাবে, যে বিল্ট ইন স্ট্রিং স্লাইসিং ইউজ করেছে চাকরি পাবে না। ক্লিয়ার করতে পেরেছি? পুরো ইন্টারভিউতে কি ইংলিশে কথা বলতে হবে নাকি? ফাংশন গুলো করতে দেয় না ইউজ? আরেকবার 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 যে স্যার জিজ্ঞাসা বলছি করলেন। কোন কোন ইনবিল্ট ফাংশন গুলো ইউজ করাটা অ্যাভয়েড করব আর কোন কোন গুলো ইউজ করব ইউজুয়ালি? তোমার কি করে ল্যাঙ্গুয়েজ কি? জাভা যদি ইউজ করি? হ্যাঁ, এইটা একটা ক্লাসে না, এটা দুটো ক্লাসে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে, কোড করে করে দেখাতে হবে। এটা যখন আমি প্রবলেমটা সলভ করাবো কোর্সের মধ্যে, তখন এই ডাউট গুলো সলভ হবে, তখন ওই বিষয়গুলো ক্লিয়ার হবে। তুমি এখন পুরোটা বলতে গেলে আমার এখন রাত কেটে যাবে। কারণ জাভার কাছে বিল্ট ইন মেথড কত আছে তুমি বলতে পারবে? তোমার কাছে কাউন্ট আছে, ওয়ার্ড কাউন্ট আছে, যে এতগুলো জাভার কাছে বিল্ট ইন মেথড আছে? না স্যার। সম্ভব না, এটা কারোর পক্ষে সম্ভব না, আমাদের পক্ষেও সম্ভব না। তো ওরকম বলা যায় না। পুরো ইন্টারভিউতে কি ইংলিশে কথা বলতে হয় নাকি বাংলায় বলতে হয়? আরে ইংলিশে কথা বলতে হয়, একই প্রশ্ন করি নিকা, ইংলিশে বলতে হয়, বাংলা কি করে বলবি? স্যার আমি ডেটা অ্যানালিসিসের জন্য প্রিপারেশন করছি, তো ইন্টারভিউতে কেমন স্ট্যান্ডার্ডের ডিএসএ কোশ্চেন করবে? ডিএসএ এর কোশ্চেন ইন্টারভিউতে করবে না, তোমার যদি ডেটা অ্যানালিটিক্স এর কোর্স হয়, তোমার যদি প্রজেক্ট ডেটা অ্যানালিটিক্স এর উপর থাকে, সেইখানে ডেটা অ্যানালিটিক্স এর কোশ্চেন করবে। ডিএসএ কোশ্চেন কেন করতে যাবে? যদি ডিএসএ কোশ্চেন করে, বেসিক ডিএসএ কোশ্চেন করবে, তোমাকে হাই লেভেলের ডিএসএ কোশ্চেন করবে না। নেক্সট, আমি যদি নিজের পার্সোনাল পোর্টফোলিওতে আপনার সাথে শেয়ার করে আপনাকে বলি যে আমি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে এসেছি, ইন দ্যাট কেস কি আপনি আমায় বলে দেবেন যে কিভাবে নিজেকে প্রেজেন্ট করব ইন্টারভিউর সামনে, অর আমি এলিজেবল কিনা কোম্পানিতে প্লেসমেন্টে বসার জন্য? কোর্সে তো ওটাই শেখাবো, কোর্সে কি শেখাবো? এইগুলোই তো শেখাবো ভালো করে। স্যার বলছি ক্লাসটা কখন নেওয়া হবে, দিনে না রাতে? পুরো ক্লাসটা অনলাইনে হবে, রাত 8টা থেকে রাত 10টা টাইম পিরিয়ডের মধ্যে। 8টা থেকে 10টার টাইম পিরিয়ডটা 9টা থেকে 11টা টাইম পিরিয়ডে শিফট করতে পারে, অর্থাৎ তোমার রাত 8টা থেকে 11টা এই টাইম পিরিয়ডের মধ্যে 1.5 ঘন্টা 2 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে 2.5 ঘন্টা ক্লাস হতে পারে। ক্লিয়ার দিয়া? কনিকা, আমি যদি এই এআইএমএল এর প্রজেক্ট বানাই,
কোথা থেকে কোশ্চেন করবে? মেনলি প্রজেক্ট থেকে কোশ্চেন করবে, 100% এআইএমএল এর প্রজেক্ট কোশ্চেন করবে। কোন অ্যালগোরিদম ইউজ করেছো, কি কি কোড ইউজ করেছো, কেন এই কোডটা ইউজ করলে, এগুলো জিজ্ঞাসা করবে। হয়েছে, অনেক কোশ্চেন অ্যান্সার দিয়েছি, আর পাচ্ছি না। এবার আচ্ছা লাস্ট, এটা লাস্ট, ঋষির কোশ্চেনটা লাস্ট, আর নেবো না কোশ্চেন আমি। দাদা 30টা টেক ক্লাসের অ্যারাউন্ড কটা ডিএসএ কোশ্চেন প্লেসমেন্ট ওরিয়েন্টেড সলভ করবো আমরা? মানে সলভ করবো আমরা বলতে আমি তো ক্লাসে 4-5টা করে দেখাবো, হার্ডলি 50 থেকে 60টা ডিএস এর কোশ্চেন ক্লাসে সলভ করবো। তুই চাইলে আমি তোকে 1000খানা ডিএস এর কোশ্চেন দিতে পারি। মানে তুই যদি করতে পারিস, তুই যদি প্রত্যেকদিন 10টা করে কোড করতে চাস, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কোড আমার কাছে রিজার্ভ করা আছে। আমি ক্লাসে 30টা ক্লাস পুরোটা টেকনিক্যাল তো হয় না, তার মধ্যে এসকিউএল শেখাতে হবে, তার মধ্যে আমাকে কম্পিউটার নেটওয়ার্কিং থেকে কি জিজ্ঞাসা করে, সাইবার সিকিউরিটি কি জিজ্ঞাসা করে, ওই রিলেটেড কিছু ছোট সাবজেক্ট শিখিয়ে দিতে হবে। তো ধরে নে 20-25টা যদি টেকনিক্যাল ক্লাস হয়, কোডিং ক্লাস হয়, এবার তুই হিসেব করে নে 4টে কি 5টা, অর্থাৎ 60-70টার মতো কোড হচ্ছে, আমি করি দেখিয়ে দেবো। তো যদি ক্লাস 3 ঘন্টার হয় তাই হবে। কারণ আমি দেখ, আমরা যখন ক্লাস 10-এ অঙ্ক করতাম, 5টা অঙ্ক 10টা অঙ্ক স্যার করিয়ে দিল, বাড়িতে হোমওয়ার্ক দিল 50টা অঙ্ক করার জন্য। স্যার 50টা অঙ্ক যদি করিয়ে দিতে হতো, দেখতাম সিলেবাসে 40% শেষ হয়েছে। এবার বোঝ, ওএস এরও কোশ্চেন করে, হ্যাঁ, ওএস, ডিবিএমএস, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি, কোনো কোনো কোডিং কোশ্চেন, মানে কোডিং বলবো না, কোনো কোনো কোম্পানিতে আমি এক্সেল থেকে কোশ্চেন দেখেছি। আর কি শুনবে? এক্সেল থেকে কোশ্চেন করে। স্যার ডেটা অ্যানালিসিসের জন্য এসকিউএল, এক্সেল, পাইথন, লাইব্রেরি ফাংশন, স্ট্যাটিস্টিক্স, পাওয়ার বিআই করলে হবে? প্রচুর করে ফেলবি বাবা, প্রচুর করে ফেলবি। কোম্পানি তোকে 3 জনের স্যালারি দিয়ে দেবে। চলো আজকে এতটা, থ্যাংক ইউ সবাইকে। লাস্ট, যারা প্লেসমেন্টে অ্যাডমিশন নেবে, যারা প্লেসমেন্টে অ্যাডমিশন নেবে, তারা এই নাম্বারে 8335897210 অর্ঘ্যটাকে কল করে, হোয়াটসঅ্যাপ বা কল করে অ্যাডমিশন প্রসিডিউর কমপ্লিট করবে। অর্ঘ্যটাকে কল করবে, আমার কোনো নাম্বারে কল আসলে কিন্তু আমি ধরবো না। অর্ঘ্যটাকে কল করবে, ও পুরো অ্যাডমিশন প্রসেস কন্ট্রোল করছে। এই নাম্বারে কল করবে, ও সমস্ত প্রসেস বুঝিয়ে দেবে। থ্যাংক ইউ সবাইকে। তোমাদের সবার প্লেসমেন্ট জার্নি, পরীক্ষা, এক্সাম সব ভালো কাটুক। থ্যাংক ইউ সবাইকে, ঈশ্বর তোমাদের খুব মঙ্গল করুক। চলো টাটা, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার।